তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের পড়ার ব্যাপার ছিল বিসর্গ সন্ধি, এবং দ্বিতীয় হলো আগের দিন যে অনুবাদের অংশটা পড়িয়েছিলাম তার কিছু অংশ বাকি ছিল সেই জায়গাটা, এবং সেখানে যার যার কোশ্চেন মার্ক ছিল সেই জায়গাগুলো। ঠিক আছে। আচ্ছা, আজকে সন্ধ্যায় একটা কোশ্চেন সেট দিয়েছি। এখন একটা কথা বলে দিই, প্রত্যেক দিনই কিন্তু একটা করে কোশ্চেন সেট পাবে। এখন প্রত্যেক দিনই পাবে একটা করে কোশ্চেন সেট। এবারে কোশ্চেন গুলোকে রেডি করে রাখবে। আমি এক এক দিন যখন বসবো কোশ্চেন নিয়ে, পরপর কোশ্চেন গুলো সলভ করবে। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম বিসর্গ সন্ধি পড়াবো। তোমরা স্ক্রিনটা নিশ্চয়ই প্রত্যেকে দেখতে পাচ্ছ, আর সাউন্ড আশা করি ক্লিয়ার পাচ্ছ প্রত্যেকেই। হ্যাঁ স্যার। ওকে, শুরু করো বিসর্গ সন্ধি। এসএলএসটি যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী পাঠ্য আছে যদি দেখা যায় স্পেশাল ট্রেস অন বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিটা কিন্তু সত্যি কথা বলতে অন্যান্য সন্ধির তুলনায়, স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধির তুলনায় অনেক বেশি critical। টাইমে মুডে পড়াতে গেলে বিসর্গ সন্ধিটা যে পড়াবো, যতটা অফলাইনে পড়ানো যায় ততটা সম্ভব না এখানে পড়ানো। তবুও আমি চেষ্টা করছি যতটা ভালোভাবে তোমাকে পড়ানো যায়। আমি আগের দিন বিসর্গ সন্ধিটা একটু যা হোক করে পড়িয়ে দিয়েছিলাম, যা হোক করে, সোজা কথা বলতে গেলে। কিন্তু আমার মনে হলো যে বিসর্গ সন্ধিটা আহ বিসর্গ সন্ধিটা আমার যেটা মনে হলো যে বিসর্গ সন্ধিটা আরেকবার ডিটেলস পড়া দরকার। এবং এখান থেকে প্রচুর কোশ্চেন থাকে সব জায়গাতে, অনুবাদ থেকে আরম্ভ করে এখান থেকে অশুদ্ধি সংশোধন বা বিকল্প রূপ বা এমনি সন্ধি, জয়েন্ট ডিসজয়েন্ট, প্রত্যেকটা জিনিস থাকে এখান থেকে। দেখো, বিসর্গ সন্ধির মেন কথাটা আমি আগের দিনই বলে দিয়েছি, তবু আরেকবার বলছি যে বিসর্গ সন্ধি ব্যাপারটা টেকনিক্যালি মনে রাখতে হবে, টোটালি টেকনিক্যালি মনে রাখতে হবে। তোমরা যে যেমনই ছাত্র হও, একটা কথা সবার আগে মনে রাখবে যে এসএলএসটি বা এসএসসি পরীক্ষার ক্ষেত্রে যে তুমি ব্যাকরণটা পড়বে, এখানে সূত্র ভাষ্য হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, তার ব্যবহারিক প্রয়োগ কতখানি আমি বারে বারে এই কথাটা বলে আসি। বিসর্গ সন্ধির সূত্র আছে, দেখো গোটা টোটাল বইতে, আমাদের এই বইতে, এই ব্যাকরণ কৌমুদী বইতে পিডিএফ অলরেডি দিয়ে দিয়েছি। হিসাব করে দেখতে পাবে যে বিসর্গ সন্ধির সূত্র পাচ্ছি আমরা 21টা, 21 নয় 23টা। প্রত্যেকে দেখতে পাচ্ছ 23টা সূত্র আছে বিসর্গ সন্ধিতে। কিন্তু আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে বিসর্গ সন্ধির ক্ষেত্রে বিসর্গ সন্ধির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এই গোটা সূত্রটাকে, এই যে ধরো দেখতে পাচ্ছি আমরা প্রথম থেকে বিসর্গ সন্ধির অংশতে, বিসর্গ সন্ধির ক্ষেত্রে এই সূত্রগুলোকে মূলত আমরা গোটা কয়েক প্লটে ভাগ করি। আজকে দুখানা পিডিএফ থেকে একসঙ্গে পড়াবো ব্যাপারটা। এই যে ধরো, এই যে বিসর্গ সন্ধির প্রথমে দেখো, বিসর্গ দুই প্রকার: সহজাত বিসর্গ এবং রজাত বিসর্গ। স্বস্থানে যে বিসর্গ হয় সেটা হলো সহজাত বিসর্গ, এবং রস্থানে যে বিসর্গ হয় সেটা হলো রজাত বিসর্গ। এই জায়গাটা সবার আগে মনে রাখার বিষয়, সহজাত বিসর্গ এবং রজাত বিসর্গ কি। ধরো,
তোমরা একটা অব্যয় পড়ো, পুনর, পয়স্য দন্তেন বিসর্গ। অ্যাকচুয়ালি ওই অব্যয়টা হলো পয়স্য দন্তেন র, হসন্ত। রটা উঠে গিয়ে সে বিসর্গ হয়ে যাচ্ছে। তেমনই স্বজাত বিসর্গ তোমরা অনেক পেয়ে থাকো। আমরা এইসব জায়গার মধ্যে ঢুকছি না, সোজাসুজি যাচ্ছি একদম বিসর্গ সন্ধির ব্যবহারিক প্রয়োগ। ধরো সন্ধির এই যে আমি আরেকটা পিডিএফ দিয়েছিলাম, এই যে দেখেছি পিডিএফ দিয়েছিলাম, এই পিডিএফ দেখো লেখা আছে বিসর্গ সন্ধি শুরু হচ্ছে। এখানে মূলত যে আছে অবিসর্গ। অবিসর্গ মানে কি? দ্বিতীয়ত দেখো দেওয়া আছে আ বিসর্গ। অন্যান্য স্বরবর্ণের পর বিসর্গ, এটা 3 নম্বর পয়েন্ট, এখানে এখানে যদিও 4 নম্বর আছে অন্যান্য। এই 4টা পয়েন্টকে যদি মনে রাখতে পারো ঠিকভাবে, এখানে তো স্ট্রাকচার করে মনে রাখার মতো করে রেখেছি, তাহলে কিন্তু তোমার এই বিসর্গ তুমি জীবনে একটাও ভুল করবে না। একটা সিঙ্গেল পিসও তুমি ভুল করবে না যদি এটা করতে পারো। ধরো এই যে অবিসর্গ, অবিসর্গ যে ধরো বিসর্গ অবিসর্গ দেখাচ্ছি তো, অবিসর্গের পর অকার। ভালো করে লক্ষ্য করে দেখো, অবিসর্গের পর অকার। দেখো অবিসর্গ আছে লেখা, তারপরে অকার। মানেটা কি? উদাহরণ চলে যাবে, নর, দন্তের ন র বিসর্গ নর, মানে এখানে কি আছে, র হলন্ত, তার সঙ্গে অযুক্ত, তার পাশে বিসর্গ আছে। তারপরে আবার এখানে কি আছে, অকার আছে। অবিসর্গের পর অকার থাকলে কি হয় না, পূর্ববর্তী অবিসর্গটা কিসে চেঞ্জ হচ্ছে? পূর্ববর্তী অবিসর্গটা চেঞ্জ হচ্ছে গিয়ে ওতে, এবং পরবর্তী যে অটা থাকছে সেটা কি হয়ে যাচ্ছে গিয়ে না, ওকার এবং লুপ্ত হতে চেঞ্জ হচ্ছে। দেখো ব্যাপারটা কি, দেখো নরযুক্ত অয়ম, নরভয়, হিসাব করতে দেখতে গেলে তাহলে কি পাচ্ছি আমরা, অবিসর্গের পর যদি অ থাকে, তাহলে পূর্ববর্তী অবিসর্গটা ওকার হয়ে যাচ্ছে এবং পরবর্তী অকারটা লুপ্ত হতে চেঞ্জ হচ্ছে। অ্যাকচুয়ালি হিসাব করতে গেলে এতে দুটো সূত্র কাজ করছে। আমরা একার কিংবা ওকারের পর যদি অকার থাকে, তখন পরবর্তী অকারটা লুপ্ত আকারে পরিণত হয়, আমরা সূত্র বলেছিলাম সরসন্ধিতে। সেই সূত্রটা এখানে এর মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে প্রথমত কাজ করছে দেখো, অবিসর্গ, ধরো প্রথমত কাজ করছে কোনটা না, এই অবিসর্গ, অবিসর্গ, তার পাশে কি হচ্ছে কি হচ্ছে না, পূর্ববর্তী অবিসর্গটা হয়ে যাচ্ছে কিসে প্রথমে গিয়ে, ওকার। আর পরবর্তী অটা কি আছে, ছিল। ওকার কিংবা একারের পর যদি অকার থাকে, তখন কি হয়, পরবর্তী অটা লুপ্ত হতে চেঞ্জ হয়। এখানেও সেই জিনিসটা হয়েছে দেখো, নরযুক্ত অয়ম, নর অয়ম, পক্ষিণযুক্ত অস্মাকম, পক্ষিণ অস্মাকম। তাহলে সোজা কথা আমরা পাচ্ছি যেটা, সেটা হলো অবিসর্গের পর যদি আমরা কি পাই না, অবিসর্গের পর যদি আমরা অকার পাই, তাহলে কি হচ্ছে সেটা, ওখানে হচ্ছে এবং ওটা এবং পরবর্তী অক্ষরটা লুপ্ত হতে চেঞ্জ হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। তার পরের সূত্র দেখো, অবিসর্গের পর কি বলা হচ্ছে না, অবিসর্গের পর বলা হচ্ছে যে অবিসর্গের পর যদি কি থাকছে, এটা লেখা আছে। অবিসর্গের পর যদি বর্গের বলা হচ্ছে, অবিসর্গের পর কি কি আছে এখানে না, বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ বা অন্তঃস্থ লব হ থাকে, তখন কি হচ্ছে না, পূর্ববর্তী অবিসর্গটা শুধু ওকার হয়ে যায়। সূত্র হলো হসিচ, শোভনযুক্ত গন্ধ, শোভন গন্ধ। স্পেসিফিক্যালি এই সূত্রটাকে বেস করে বেশ কিছু অশুদ্ধি সংশোধন দেয়। শোভন গন্ধ,
স্পেসিফিকলি এই সূত্রটাকে বেস করে বেশ কিছু অশুদ্ধি সংশোধন দিয়ে থাকে পরীক্ষায়। আমি পরে কালকে গিয়ে সেটটা দেবো, সেখানে বুঝতে পারবে যে শোভন ও গন্ধ একটা বাক্যের মধ্যে, মানে একটা পদেই আছে শোভন আর গন্ধ, সেখানে সন্ধি না করে দিয়ে দেওয়া হচ্ছে। নিয়ম কি, একই পদে সন্ধি করতেই হয়, কিন্তু সেই যদি পদে সন্ধি না করা হয় সেই জায়গাটা অশুদ্ধির মধ্যে পড়ে। এই জায়গাটা মনে রাখবে। আরেকটা সূত্র যেটা পাচ্ছি আমরা সেটা হলো, দেখো, অবিসর্গের পর অকার ভিন্ন স্বরবর্ণ, বিসর্গ কি হয়ে যাচ্ছে না, লোপ পাচ্ছে। অবিসর্গের পর অকার থাকলে অকার ভিন্ন স্বরবর্ণ থেকে বিসর্গটা কি হয়ে যাচ্ছে না, লোপ পেয়ে যাচ্ছে। কুতযুক্ত আগত, কুত আগত। একটা কথা বলে রাখি, স্বরবর্ণের প্রথমের দিকে, স্বরসন্ধির প্রথমের দিকে সূত্রগুলো সূত্র থেকে আসার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এই বিসর্গ সন্ধি বা ব্যঞ্জন সন্ধির ক্রিটিক্যাল সূত্রগুলো থেকে কখনো সূত্র অ্যানালাইসিস বা কোন সূত্রে সন্ধি পদটা সিদ্ধ হয়েছে এরকম কোশ্চেন থাকে না সাধারণত। আমি পিএসসি তে দেখি, আমি পিএসসি কে বেস করে এই কোশ্চেন গুলো বলেছিলাম। এসএসসি তে কখনোই সূত্রকে বেস করে কোশ্চেন দেয় না, কিন্তু পিএসসি তে দেয় সূত্রকে বেস করে কোশ্চেন। তবে সেগুলো সব সামনের দিকের সূত্রগুলোকে বেস করেই দেয়, দিয়ে থাকে মানে চিরকাল ওখান থেকে দিয়ে থাকে, কিন্তু এইসব জায়গা থেকে দেয় না। তো অবিসর্গের পর যদি অকার ভিন্ন স্বরবর্ণ থেকে, তাহলে কি হচ্ছে না, বিসর্গ শুধু লোপ পাচ্ছে। তো কয়েকশ উত্ত অবিসর্গ কুত যুক্ত আগত। এখানে ত মানে কি, হসন্ত যুক্ত অবিসর্গ, তারপরে কি আছে আ, সমান কি হচ্ছে না, কুত আগত। দেখো তয় শুধু বিসর্গটা উঠে গেছে, আর সব ঠিকই আছে। সূর্য যুক্ত উদেতি, সূর্য উদেতি, দেখো বিসর্গটা উঠে গেছে, বাকি সব ঠিক আছে। ভো ভাগা আঘ অপূর্বস্ত জোহসি, এই সূত্র মনে রাখার কোনো দরকার নেই, আগেই বলে দিচ্ছি। তবে এই হসি চ সূত্রটা মনে রাখবে, এটা কিন্তু কাজে লাগে। সসুজস রু অত রুদ্ধ পুত্র, এই সূত্র কাজে লাগবে না, আমি বারে বারে বলে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্স বলে দেবো আমি পড়ানোর সময়। পরের সূত্র দেখো, অকারের পরস্থিত রজাত বিসর্গ। অকারের পরস্থিত রজাত বিসর্গ, তারপর যদি স্বরবর্ণ বর্গের কারো, স্যার বলছি মানে না, কোন যেগুলো দরকার সূত্র সেগুলো ধরে বলে হয়েছে দিয়েছি, ওটা মনে রাখার এগুলো দরকার নেই? আহাম্মক ইম্পর্টেন্ট জায়গা না। যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো কেটে দিচ্ছি বুঝছো। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো, অকারের পরস্থিত রজাত বিসর্গ, এই রজাত বিসর্গটা তোমরা আস্তে আস্তে নিজেরাই ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি স্বরবর্ণ থাকে বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ, স্বরবর্ণ যদি থাকে অথবা বর্গের তৃতীয়, চতুর্থ অথবা পঞ্চম বর্ণ বা অন্তস্থ জ র বা ব হ থাকে, তাহলে কি হচ্ছে না, এই রজাত বিসর্গটা পুনরায় রতে কনভার্ট হচ্ছে। পুনযুক্ত অপি পুনরপি, এখানে পুন আমি একটু আগে বলছিলাম মনে করো, পুন যে আমরা অব্যয়টা প্রয়োগ করি, এই পুনটার রজাত বিসর্গ, অ্যাকচুয়ালি কথাটা হলো পয়ঃস্য উ দন্তের ন র, অ্যাকচুয়ালি কথাটা পয়ঃস্য উ দন্তের ন র, সেই রটা উঠে গিয়ে হয়ে যায় কি না, পয়ঃস্য দন্তের ন বিসর্গ হয়ে যায়। এরকম অনেক পাবো আমরা, পুনঃযুক্ত অপি পুনরপি, পুনঃযুক্ত অত্র পুনরত্র, প্রাকযুক্ত অব্দ প্রাক অব্দ, প্রাকযুক্ত এব প্রাক এব। এটা যে মূল যে পিডিএফটা আছে আমার বইটা আছে, যেটা দেওয়া আছে ব্যাকরণ কৌমুদি বইটা, প্রত্যেকের কাছে বইটা আছে, যদি পাশে খুলে রাখা দেখতে পাবে, অসংখ্য উদাহরণ দেওয়া আছে। এই জায়গাগুলো প্রত্যেকটা গুরুত্ব দিয়ে প্রত্যেকটাই পড়বে, কারণ এখান থেকে জয়েন্ট ডিসিশন ডাইরেক্ট তুলে দেয়, ডাইরেক্ট তুলে দেয় একদম। তোমরা ভাবছো যে কঠিনটাই শুধু পরীক্ষায় আসবে, তা নয়, সহজ জিনিসও পরীক্ষায় পড়ে। তোমাদের দৃষ্টিভঙ্গিটা সবচেয়ে বড় কথা। আমার এখানে কাজ হলো তোমাকে দৃষ্টিভঙ্গি ধরে দেওয়া, অনলাইন ক্লাসে এর বেশি কিছু সম্ভব নয়। আমি তোমাকে প্র্যাকটিস সেট দেওয়ার মধ্যে তোমার দৃষ্টিভঙ্গিটাকে আরো বেশি ক্লিয়ার করতে পারি, কিন্তু তোমাকে আলাদাভাবে ধরিয়ে আমি মুখস্থ করে দিতে পারি না। পরের সূত্র দেখো, তাহলে এখানে দেখো আমি একটা জিনিস দেখে নিলাম যে অবিসর্গ সংক্রান্ত আমরা চারটা সূত্র পাচ্ছি। নাম্বার ওয়ান, অবিসর্গের পর যদি অকার থাকে তাহলে কি হচ্ছে, পূর্ববর্তী অবিসর্গ হয়ে যাচ্ছে ওকার, এবং পরবর্তী অটা হয়ে যাচ্ছে লুপ্ত হওয়া, দিয়ে কি হচ্ছে নরযুক্ত হয় এবং নর হয়। এটা হলো অবিসর্গের পর যদি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ থাকে তাহলে কি হচ্ছে, ওকার হয়ে যাচ্ছে। আর অবিসর্গের পর যদি অকার ভিন্ন স্বরবর্ণ থাকলে কি হচ্ছে, বিসর্গের লোভ হচ্ছে। আর অবিসর্গের পর যদি রজাত বিসর্গ থাকে, দেখো অবিসর্গের, অকারের পর রজাত বিসর্গ, এটা কিন্তু অন্য টাইপের বিসর্গ, আগেরগুলো অন্য টাইপের বিসর্গ, এইগুলো অন্য টাইপের বিসর্গ। সেক্ষেত্রে কি হচ্ছে, স্বরবর্ণ বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ বা এসব যদি থাকে তাহলে কি হচ্ছে না, ওই রজাত বিসর্গটা রয়ে চেঞ্জ হচ্ছে। অ্যাকচুয়ালি রজাত বিসর্গটা কিন্তু মূলত আসে অব্যয় থেকে আগত হয়, তবে সবসময় যে অব্যয় থেকে আগত হবে এমন কোনো কথা নেই, অনেক ক্ষেত্রে শব্দ থেকেও আগত হয়। বেশিরভাগটা অব্যয় থেকে আগত হয় এটুকু বলতে হবে, কিন্তু সব ক্ষেত্রেই অব্যয় থেকেই আসবে এটা ভুল ধরা, এটা একটা ভুল মানে তথ্য দেওয়া হবে তোমাকে।
তারপরে চলে আসছে দেখো আ বিসর্গ। হ্যাঁ বলো। হ্যালো, বলছি রজাতটা আরেকবার একটু বলুন তো। দেখো অকারের পরস্থ র জাত বিসর্গ, অকারের পরস্থিত র জাত বিসর্গ। দেখো সব বিসর্গ দুই প্রকার হয়, একটা র জাত একটা স জাত। র জাত বিসর্গ গুলো মানে মূলত মূলত অব্যয় থেকে আসে, তবে অনেক ক্ষেত্রে শব্দরূপ থেকেও আসে বা অন্যান্য অংশ থেকেও আসে। এই র জাত বিসর্গটা তুমি প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে এর সংখ্যা অসংখ্য। কিন্তু এই অ এর পর যদি র জাত বিসর্গ থাকে, তারপর যদি স্বরবর্ণ বর্গের স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ এবং অন্তস্থ জ র ল ব হ থাকে, তখন কি হচ্ছে না এই বিসর্গটা কিসে কনভার্ট হচ্ছে, না এই বিসর্গটা কনভার্ট হচ্ছে কিসে গিয়ে, না রতে কনভার্ট হচ্ছে। পুনযুক্ত অপি, অ্যাকচুয়ালি বাক্যটা হলো পুনঃ, অ্যাকচুয়ালি বাক্যটা হলো পুনর, পুনঃযুক্ত অপি পুনরপি হচ্ছে, পুনযুক্ত অত্র পুনরত্র হচ্ছে, প্রাতযুক্ত এব প্রাতরেব হচ্ছে, স্বযুক্ত গত স্বরগত হচ্ছে। এই যে দেখছো রয়ের মানে যে রটা বিসর্গতে কনভার্ট হয়ে গেছিল সেটা সন্ধি যুক্ত হওয়ার পর আবার রতে রূপান্তরিত হচ্ছে। এইটা হলো সোজা কথা। এটা বই থেকে দেখবে, তারপর আমি ব্যাপারটা ধরিয়ে দিলাম। কালকে এখান থেকে কি কোশ্চেনে দেখাবো তখন বুঝতে পারবে। আমি নেক্সট চলে যাচ্ছি একদম। আ বিসর্গ। দেখো একটা স্বরবর্ণ গেছে, তারপর বিসর্গ থাকলে কি হয়, তার জন্য চারটা সূত্র দেখলাম। এরপর হচ্ছে কি আজাত বিসর্গ। এটা সবচেয়ে সোজা সূত্র। আ বিসর্গ, আজ আয়ের পর যদি বিসর্গ থাকে, তারপরে যদি সন্ধি হয়, একটাই একটাই সূত্র, একটাই উত্তর, বিসর্গ লোপ পায়। অস্থাযুক্ত অমি, দেখো এখানে কি আছে, এখানে আছে তোমার তালবেশ্ব, ব, আ এবং তার পাশে বিসর্গ। তারপরে যাই থাকুক কি হচ্ছে না বিসর্গ ভ্যানিশ হয়ে যাচ্ছে বা লোপ পাচ্ছে। এইটাই হলো সোজা কথা। অস্তাযুক্ত অমি, অস্তামি, গজাযুক্ত ইমে, দেখো সবগুলো ক্ষেত্রে কি আছে, আকার আসছে, সব দেখো বিসর্গগুলো লোপ পেয়ে গেছে। এই পদগুলো কিন্তু দেখবে অশুদ্ধি সংশোধনের জন্য প্রচুর পুট করা থাকে। আর ছেলেমেয়েরা বিসর্গটা হবে না, ঠিকই আছে, যে পুট করে। আসলে সন্ধি যুক্ত হওয়া বা সন্ধি বিভাজন করা সব ক্ষেত্রেই থাকে, কিন্তু এই জায়গাগুলো দেখতে সোজা। এগুলো তুমি বইয়ের মধ্যে যখন পড়বে না, অবিসর্গ আবিসর্গ পাশাপাশি রেখে সব গুলিয়ে গিয়ে ঘেটে একাকার কীর্তি হয়ে যাবে। আগে এই জন্য আলাদা করে দিচ্ছি, এর পরবর্তী বিসর্গের ক্ষেত্রে কি হতে পারে, বিসর্গের কি হতে পারে। বিসর্গের ক্ষেত্রে চারটা সূত্র দেখালাম, বিসর্গের ক্ষেত্রে একটাই সূত্র হয়, দেখিয়ে দিলাম। পরের অংশে চলে যাচ্ছি। অন্যান্য স্বরবর্ণের পরস্থিত বিসর্গ, অন্যান্য স্বরবর্ণের পরস্থিত বিসর্গ। দেখো ভিন্ন স্বরবর্ণ, আর আ কে কেন্দ্র করে যে বিসর্গগুলো ছিল সেটা হয়ে গেল আমাদের। ভিন্ন স্বরবর্ণের পর বিসর্গ মানে হস্যই থেকে ঔ পর্যন্ত। ভিন্ন মানে ছাড়া হস্যই থেকে ঔ পর্যন্ত যে কোনো স্বরবর্ণ আছে, তারপরে যদি বিসর্গ থাকে সেক্ষেত্রে কি হয়, এবং তারপরে যদি স্বরবর্ণ থাকে, যে কোনো স্বরবর্ণ থাকতে পারে, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ বা অন্ত্যেষ্ঠ জ র ল ব যাই থাকুক, সেক্ষেত্রে কি হবে, এই বিসর্গটা কনভার্ট হয়ে যাচ্ছে কিসে গিয়ে, রতে গিয়ে কনভার্ট হচ্ছে। মুনিযুক্ত আয়াম মুনির আয়াম, মাতুযুক্ত ইচ্ছা মাতুর ইচ্ছা। দেখো এখানে কি পাচ্ছি আমরা, মুনি দন্তন্বয় হস্যই, তারপরে কি পাচ্ছি বিসর্গ, মাতু হস্য, তারপরে কি পাচ্ছি বিসর্গ। তাহলে কি হচ্ছে, সেগুলো গিয়ে কনভার্ট হচ্ছে কিসে, না রতে গিয়ে কনভার্ট হচ্ছে। কিসে কনভার্ট হচ্ছে, রতে কনভার্ট হচ্ছে। মনে রাখার জন্য সবচেয়ে ভালো জায়গা এই নিয়মগুলো, এই যে ছকগুলো করে দিয়েছি, এগুলো মনে রাখার চেষ্টা করবে, সারা জীবন ভুলবে না। এই যে সূত্র দেখতে পাচ্ছ সসু কোনো মনে রাখার দরকার নাই, একদম খুলে বলছি। লিখে রেখেছি, পাশে যদি কারো ইচ্ছা হয় পড়তে পারো, নাও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। এখান থেকে জয়েন্ট ডিসজয়েন্ট ডাইমিং করতে রেখেছি আমি। আকার ভিন্ন স্বরবর্ণের পর রজাত বিসর্গ। আকার ভিন্ন, দেখো আকার ভিন্ন স্বরবর্ণের পর রজাত বিসর্গ কথা বলেছি। অকার নয়, অকার এবং ঔকারের পর থেকে ও, সবটাই, শুধু আকারটা বাদ। ওই জন্য দেখো থেকে ও গোটা লিখে দিয়েছি, শুধু কোনটা বাদ দিয়েছি, আকারটা বাদ দিয়েছি। সেই ক্ষেত্রে কি হচ্ছে, বিসর্গজাত রয়ের লোপ, বিসর্গজাত কার লোপ, রয়ের লোপ, এবং হস্যস্ব দীর্ঘে পরিণত হয়। পিতযুক্ত রক্ষ, পিতারক্ষ। আরেকবার জিনিসটা বলছি দেখো, আকার ভিন্ন, আকার ভিন্ন কি হচ্ছে, না স্বরবর্ণের পর রজাত বিসর্গ। আকার ভিন্ন স্বরবর্ণের পর রজাত বিসর্গ,
তারপরে র, তখন কি হচ্ছে বিসর্গজাত রয়ের লোপ। এতক্ষণ কি পেয়েছিলাম আমরা বারে বারে, যে র জাত বিসর্গ থাকলে রয়ের আগমন ঘটে। এখানে বলছে যে র জাত বিসর্গের পর যদি র থাকে তাহলে কি হচ্ছে, বিসর্গজাত রয়ের লোপ, মানে আর র আসছে না, এবং হস্রস্থ দীর্ঘে পরিবর্তন। উদাহরণে চলে যায়, পিতঃ যুক্ত রক্ষ, পিত, এখানে র জাত বিসর্গ আছে, তারপর র আছে, সঙ্গে সঙ্গে দেখো আসছেই, রয়ের আগমন ঘটেনি, শুধুমাত্র এখানে দেখো বিসর্গে, এখানে কি ছিল, অ ছিল, এখানে ছিল অবিসর্গ ছিল এখানে, অর্থাৎ দেখো হস্রস্থ ছিল, এখানে কি ছিল, অবিসর্গ, অ মানে কি, হস্রস্ব, তারপরে কি ছিল দেখো, র ছিল। তাই এখানে দেখো এই অটা, হস্রস্বটা কি হয়ে গেল, দীর্ঘ, অর্থাৎ আকারে কনভার্ট হলো। দেখো কি পাচ্ছি আমরা এখানে, পিতযুক্ত রক্ষ পিতা রক্সা, পুনযুক্ত রমতে পুনারমতে, নিযুক্ত রোগ নিরোগ, কতবার পড়েছি পরীক্ষায় নিরোগ, ভাবতে পারবে না। বিধুযুক্ত রাজতে বিজু রাজে, নিযুক্ত রস নিরস, নিযুক্ত রব নিরব, চক্ষুযুক্ত রব চক্ষু রোগ। এই চক্ষু রোগ বা নিরোগ, এই কোশ্চেনটা যে কতবার পড়েছে হিসাব করার বাইরে। এখানে কর্মসংখ্যার হ্রস্বও ছিল, এটা কি হয়ে গেল, দীর্ঘ হয়ে গেল। বইয়ে আরো অসংখ্য উদাহরণ আছে, বই থেকে এইভাবে পড়বে, ব্যাপারটা ধরিয়ে দিচ্ছি শুধু। এরপরে আসছে অন্যান্য, এরপরে আসছে অন্যান্য। তাহলে দেখো আমরা এর আগে কি পেলাম, বিসর্গগুলো কোথায় পেলাম, ফার্স্টলি পেলাম অবিসর্গের পর চারটা সূত্র, দেখো 1 2 3 4। বিসর্গের মতো সূত্র একটাই, বিসর্গ লোপ পেয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। এটা মানে আকারের পর বিসর্গ থাকলে তারপর স্বরবর্ণ, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ, অন্তত যাই থাকুক, বিসর্গ লোপ। ঠিক আছে, খুব সোজা জিনিস। আর অন্যান্য স্বরবর্ণের পরস্থ বিসর্গের মধ্যে কি পেলাম, অকার বা আকার ছাড়া, মানে হস্যই থেকে ঔকার পর্যন্ত যে কোনো স্বরবর্ণের উপর বিসর্গ থাকলে, তারপর যদি স্বরবর্ণ থাকে, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ থাকে, এবং অন্তস্থ জ র ল ব হ থাকে, যে কোনো একটা থাকবে, সবগুলো তো থাকতে পারে না, তখন বিসর্গের স্থানে কি হচ্ছে, র হচ্ছে। উদাহরণ, মুনিযুক্ত আয়াম মুনিরয়াম, এরকম অনেক উদাহরণই আছে বইতে, বইটা থেকে দেখবে, বা পিডিএফটা আমার গ্রুপে দেওয়া আছে, যেটা ব্যাকরণ কৌমুদি, যদি কারো কাছে ব্যাকরণ কৌমুদি বই না থাকে, অন্যান্য যে বই দেখবে সব বইতেই আছে এগুলো। এরপরে দেখো, আকারের ভিন্ন স্বরবর্ণের পর রজত বিসর্গ, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, মানে বলছি জয়েন্ট ডিসজয়েন্টের জন্য এই সূত্রটা, মানে আমার যা মনে হয়, তোমরা যে এসএসসির কোশ্চেন উল্টে পাল্টে দেখো প্রত্যেক বছরে, পুরোনো কোশ্চেন দেখবে, প্রত্যেক বছর এখান থেকে একটা জয়েন বা ডিসজয়েন, মূলত কিন্তু জয়েন দেয় আমি দেখেছি। পুনযুক্ত রমতে, নিযুক্ত রোগ, বিধুযুক্ত, মানে র বিসর্গের পর র আছে, তখন রজাত বিসর্গের পর র আছে, তখন কি হচ্ছে, বিসর্গটা লোপ পেয়ে যাচ্ছে, র আসছে না, শুধু পূর্ববর্তী যে হস্রস্বর গুলো থাকে সেগুলো কি হয়ে যাচ্ছে, দীর্ঘস্বর হয়ে যাচ্ছে। উদাহরণগুলো মুখস্থ রাখবে, তাহলেই কাজ হবে। অন্যান্য, এবার দেখো, বলছে যে কোনো বিসর্গের পর যদি চ ছ থাকে, তখন কি হচ্ছে, বিসর্গের পর যদি চ ছ থাকে, তখন কি হচ্ছে, বিসর্গটা চেঞ্জ হচ্ছে কিসে গিয়ে, তালবস্যতে। আর পরবর্তী চ এবং ছ এর সঙ্গে যোগ হলে কি হচ্ছে, চ থাকলে তালবেশ্বই চ, আর ছ থাকলে তালবেশ্বই ছ হচ্ছে। সূত্র কি, স্তোষ্টু নাষ্টু, এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি আগে এতগুলো সূত্র বাদ দিয়ে গেছি, কিন্তু এই সূত্র ইম্পর্টেন্ট। নরযুক্ত চলতি নরস চলতি, রামযুক্ত চিনতি রামস চিনতি, এরকম আরো অসংখ্য উদাহরণ তোমাদের বইতে আছে, বা আমার এই গ্রুপে যে পিটি গুলো মধ্যে দেওয়া আছে। সেম জিনিস দেখো, বিসর্গের পর যদি ট বা ঠ থাকে, তখন বিসর্গটা কি চেঞ্জ হচ্ছে, মুদনেশ্বর টতে, মুদনেশ্বরে চেঞ্জ হচ্ছে। এবার মুদনেশ্বর সঙ্গে ট যোগ হলে কি হচ্ছে, মুদনেশ্বর ট, বা ঠ যোগ হলে মুদনেশ্বর ঠ। ধনুযুক্ত টঙ্কার ধনুষ টঙ্কার, উড্ডিন যুক্ত টিট্টিব উড্ডিন টিট্টিব, এখানেও কিন্তু সূত্র ইম্পর্টেন্ট, এখানে কিন্তু সূত্র ইম্পর্টেন্ট, এখানে কিন্তু অন্য কিছু ইম্পর্টেন্ট নয়। সেম জিনিস দেখো, বিসর্গের পর যদি কি থাকছে, ত বা থ থাকছে, তখন কি হচ্ছে, বিসর্গটা দন্তস্থ কনভার্ট হচ্ছে, তখন যদি উন্নত যুক্ত তরু উন্নত স্তরু, বিসর্জনীয় স, এই তিনটা সূত্র বাবু ভালো করে পড়ে রাখবে বিসর্গ সন্ধির মধ্যে। ধরো উন্নত স্তরু, এই পদটি কোন সূত্র বলে সিদ্ধ হয়েছে, ধনুষ্টঙ্কার কোন সূত্র বলে সিদ্ধ হয়েছে, নরস জলস এইটা কোন সূত্র বলে সিদ্ধ হয়েছে। তোমরা যদি বাইরের কোন স্টেটের, ধরো উত্তরপ্রদেশ বা বিহার বা ঝাড়খণ্ড বা কেরালা, এইসব জায়গায় যদি পিএসসির কোশ্চেন দেখো, দেখবে সর্বভূষণ বাবুর যে বইটা সংস্কৃত গঙ্গা,
সেখানে দেখবে বিভিন্ন স্বাদের কোশ্চেন দেওয়া থাকে, সেখানে দেখবে এই সূত্রগুলোকে বেস করে সব স্টেটেই কিন্তু কোশ্চেন হয়। আমাদের পশ্চিমবঙ্গের যে পিএসসির আন্ডার যে সিএসসি পরীক্ষাটা হয়, তোমরা যদি কেউ দিয়ে থাকো দেখবে সেখানেও কিন্তু এই সূত্রগুলোকে বেস করে কিন্তু বেশ কিছু কোশ্চেন দেয়। ধরো এই যে নগ্দাস্থিরম, এই পদটি কোন সূত্র বলে সন্ধি সম্পন্ন হয়েছে, বা ধনুষ্টঙ্কার পদটি কোন সূত্র বলে সন্ধি সম্পন্ন হয়েছে, নলস্তঙ্গতি পদটি কোন সূত্র বলে সন্ধি সম্পন্ন হয়েছে। এই জন্য এই সূত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আগের সূত্রগুলো কিন্তু পড়তে বলিনি, এই সূত্রগুলো ইম্পর্টেন্ট বলে পড়তে বললাম। তারপরে চলে আসো, বিসর্গের পর যদি বিসর্গের পর যদি কি থাকে না, বিসর্গের পর যদি কি থাকছে, তালবেশ্ব মূর্ধন্য বা দন্তেশ্ব হসন্ত থাকে। দেখো কি হচ্ছে, এখানে একটু আমার ভুল আছে লেখার মধ্যে, আমি বলে দিচ্ছি। যাই হোক, ভুলটা একটু অন্য হয়েছে। বিসর্গের পর যদি তালবেশ্ব মূর্ধন্য বা দন্তেশ্ব থাকে, কি তখন কি হচ্ছে না, বিসর্গটা চেঞ্জ হচ্ছে কি পুনরায় কিসে, মানে বিসর্গের স্থানে বিকল্পে তালবেশ্ব মূর্ধন্য বা দন্তেশ্ব ঘুরে আসছে, মানে দ্বিতীয় রূপ হবে। দেখো উন্নত কি পাচ্ছি, ধরো কি পেলাম, উন্নত যুক্ত শৈল। এখানে তাহলে কি পাচ্ছি আমরা বাবু, দেখো ক বিসর্গ, তারপরে কি হচ্ছে তালবেশ্ব। এই সূত্রে কি হচ্ছে, বিসর্গের পর, সূত্রে কি বলা হয়েছে দেখো, বিসর্গের পর যদি তালবেশ্ব থাকে, এখানে তো বিসর্গের পর আমরা তালবেশ্ব পাচ্ছি নাকি, দেখতে বুঝতে পারছো প্রত্যেকে। তখন কি হবে না, বিসর্গটা কি হয়ে যাচ্ছে না, বিসর্গটা চেঞ্জ হয়ে যাচ্ছে তালবস্যতে। দিয়ে দেখো কি লেখা আছে, উন্নত, উন্নত দিয়ে লিখা কি লিখছি আমরা, উন্নত তালবেশ্ব হসন্ত, তারপরে যেমন শৈল ছিল শৈল। ঠিক আছে, দেখো এটা সফটওয়্যার পেন ট্যাবটা আমি সদ্য সদ্য ইউজ করছি, তো ফলে আমার একটু অ্যাডজাস্টমেন্টের সমস্যা হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো তাহলে দেখতে পাচ্ছ যে উন্নত, উন্নত শৈল, দেখতে পাচ্ছ এই জায়গাটা, এইটা খুব ভালোভাবে মনে রাখবে, এই সূত্র থেকে পরীক্ষায় কোশ্চেন হয়, জয়েন্ট ডিসজয়েন্ট। পরের সূত্র একদম বেকার সূত্র, মানে আগে বলে দিচ্ছি, এই সূত্র কোনো, দেখো এখানে কি বলা হচ্ছে, লক্ষ্য করে দেখো, ও অগ অঘ, তারপরে যদি স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ থাকে, তাহলে কি জন্য পঞ্চম বর্ণ বা অন্তস্থ জল ব থাকে, বিসর্গের লোপ হয়। ভো যুক্ত অম্বরীয়, ভো অম্বরীয়, ভোগযুক্ত রক্ষ, ভোগরক্ষ, ভো যুক্ত ঈশান্য, ভো ঈশান্য, তো বিসর্গগুলো উঠে গেছে, আর কিছু না, শুধু বিসর্গ কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, এটাই সূত্র। তো এটা কোথায় কাজে লাগে, এটা জয়েন্ট ডিসজয়েন্ট যেমন কাজে লাগে, তার চেয়ে বেশি কাজে লাগে অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে। কালকেই ভরে দেবো কোশ্চেন, এখান থেকে কোশ্চেন, তখনই বুঝতে পারবে এটা অ্যাপ্লিকেশন কোন জায়গায়। কারণ সংস্কৃত ব্যাকরণ এসএলএসটির ক্ষেত্রে যেমন প্রয়োগগুলো মুখস্থ দরকার, প্রয়োগগুলো বোঝাও দরকার, প্রয়োগগুলো যদি বুঝতে না পারো তাহলে অশুদ্ধি সংশোধন কিছু বুঝতে পারবে না। এটা হলো আমার শর্ট টার্ম বা খুব সহজে বিসর্গ সন্ধি বোঝানোর জায়গা, আমি ক্লিয়ার করে দিলাম বিসর্গ সন্ধি বোঝানোর জায়গা। এর পরে কিন্তু আরো কয়েকটা জায়গা আছে। দেখো এই যত সূত্র পড়ালাম সবগুলো এর মধ্যেই পাঞ্জ আছে, সবগুলো এর মধ্যে পাঞ্জ আছে। এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে, তোমরা পড়ার সময় দেখলে বুঝতে পারবে। এই সবার লাস্টে কয়েকটা আছে, এগুলো দেখাচ্ছি আমি। এইগুলো কিন্তু আমার সূত্রের মধ্যে দেওয়া নেই, দেখো এই যে এইগুলো, দেখো এই যে বলা আছে, দেখো ত্রি ধাতু সম্পন্ন পদ পরে থাকলে গতি সমাস হলে নমঃ পুরো দুইয়ের বিসর্গে দন্তস্ব হয়। নমযুক্ত করতি নমস্করতি, নমযুক্ত কৃত্য নমস্কৃত্য, নমযুক্ত কার নমস্কার, নমযুক্ত কৃত নমস্কর্তুম, এই একই রকম পুরস্কৃত পুরস্কার,
পুরস্কারক এইগুলো, এই উদাহরণগুলো তোমার জানো প্রত্যেকটাই, একবার দেখে নেবে। এটা কঠিন নয়, যেগুলো গুলিয়ে যায় সেগুলো আমি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। পরে দেখো এই আছে পি ধাতু নিষ্পন্ন পদ পরে থাকলে গতি সমাস হলে তির শব্দের বিসর্গ স্থানে স হয়। তিরোযুক্ত কারা তিরস্কার, তিরোযুক্ত কৃতম তিরস্কৃতম, তিরোযুক্ত কারিণী তিরস্কারিণী, তিরোযুক্ত কর্তা তিরস্কর্তা, হয়ে গেল। একই রকম ভাবে দেখো কর কার কান্ত কাম কুম্ভ পাত্র পদ থাকলে অকারের পরে বিসর্গ স্থানে দন্তেস্থ হয়। শ্রেয়যুক্ত কর শ্রেয়স্কর, যশযুক্ত কর যশস্কর, পুনযুক্ত কর পুরযুক্ত কার পুরস্কার, আয়স্ক্রান্ত মনস্কাম। এই উদাহরণগুলো প্রত্যেকটা দেখে রাখবে, প্রত্যেকটি উদাহরণ দেখে রাখবে এখানে। এরপর 20 নম্বর পয়েন্ট দেখো, এখানে সে ম্যাজিক শুরু হবে। এগুলো প্রত্যেকটাই না বিসর্গ সন্ধির একটা ব্যতিক্রমী অংশ। দেখো এই যে তমযুক্ত কাণ্ড তমস্কাণ্ড, মেদযুক্ত পিণ্ড মেদস্পিণ্ড, ভাযুক্ত কর ভাস্কর, অহযুক্ত কর অহস্কর, বাচযুক্ত প্রতি বাচস্পতি, দীপযুক্ত প্রতি দিবসপতি, অয়যুক্ত কিল অয়ক কিল, ঘিযুক্ত প্রতি গিরপতি, বিসর্গ সবগুলো তোমরা দেখে রাখবে, হ্যাঁ, উদাহরণ দিয়ে। এই যে দেখতে পাচ্ছ, পদ শব্দ পরে থাকলে অধ এবং শির শব্দের বিসর্গ স্থানে স হয়। অধযুক্ত পদম অধস্পদম, শিরযুক্ত পদম শিরস্পদম। সংজ্ঞা বোঝাতে পারস্পর প্রভৃতি নিপাতনে সিদ্ধ, এই যে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি ভালো করে পড়বে। এগুলো খুব ঝামেলার জায়গা, এগুলো তোমাদের ভুল হয়। পারস্যযুক্ত কর পারস্কর, বনস্যযুক্ত প্রতি বনস্পতি, শতাযুক্ত পরম পরশতম। অলরেডি আমার বইয়ের মধ্যেই যারা যারা আমার কাছে পুরনো করেছো, যারা আমার কাছে অলরেডি পুরনো অফলাইনে ক্লাস করেছো তারা দেখেছো। দেখো এই যে অঙ্গ শত, লক্ষ্য করে দেখতে পাচ্ছ, শতাযুক্ত পরম পরশতম, সহস্রাযুক্ত পরম পরক্ষম। এই যে অংশগুলো বাবা, আমি এর লজিক কি জানি না, নিপাতনের সিদ্ধ তো। এই জায়গাগুলো তোমরা একদম গুরুত্ব দিয়ে মুখস্থ করবে, এই গোটা পৃষ্ঠায় যা আছে, যা আছে গুরুত্ব দিয়ে মুখস্থ করবে। চোর বোঝাতে তস্কর এবং সদ্গুরু বোঝাতে বৃহস্পতি, নিপাতনের সিদ্ধ। তসযুক্ত কর তস্কর, বৃহৎযুক্ত প্রতি বৃহস্পতি। এগুলো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, মুখস্থ করে রাখবে। বিসর্গ সন্ধি সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম। মূলত বিসর্গ সন্ধি অকারের পর বিসর্গ, তার ক্ষেত্রে 4টা সূত্র, আকারের পর বিসর্গ তার ক্ষেত্রে 1টি সূত্র, এবং অন্যান্য স্বরবর্ণের ক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে 2টি সূত্র, এবং তারপরে আর যেগুলো বিচিত্র নিয়ম সেখানে ক্ষেত্রে 5টি সূত্র দেখিয়েছি। এই 5টি সূত্রের মধ্যে 33টি সূত্রকে ভেঙে দেখিয়েছি, আর কয়েকটা আলাদাভাবে দেখালাম। যদি ওই টেকনিকে মনে রাখতে পারো, উদাহরণ দিয়ে মূল সূত্র যেগুলো লিখে দিয়েছি, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব সহজ হবে, ব্যাপারটা বোঝা অনেক সহজ হবে বোঝা, এবং মনে রাখা সারা জীবনের জন্য মনে রাখতে পারবে। হয়তো গাধার খাটনি খাটতে হবে না, গুলিয়ে যাবে না, ভুলও হবে না। ব্যাস, বিসর্গ সন্ধি শেষ। কালকে বিসর্গ সন্ধি থেকে একটা কোশ্চেন সেট যখন দেবো তখন বুঝতে পারবে আমার বোঝানো কতটা হয়েছে, তুমি কতটা বুঝতে পেরেছো, এর অ্যাপ্লিকেশন কি, তোমার পড়া কতটা বাকি আছে। আমি এখানে আর একটি শব্দ প্রয়োগ করবো না। আচ্ছা, এরপরে আমি চলে যাব অনুবাদের জায়গাটাতে। আগামী দিতে হবে, আগামী দিতে অবশ্যই।
আচ্ছা, আমার এই যে ধরো এই যে বিশালাম আজকে জিনিসটা বুঝতে পারা যাচ্ছে? আমার সাউন্ড পাচ্ছ তো? প্রত্যেক জিনিসটা ক্লিয়ার হচ্ছে তো আগের দিনের চেয়ে বেশি? হ্যাঁ স্যার। হুম স্যার, ক্লিয়ার আছে। আচ্ছা, এই অনুবাদের অংশটাতে আরো কোনো জিজ্ঞাসা আছে? সম্ভবত একজন জিজ্ঞাসা করেছিল আমাকে, মেদিনীপুরে কুইকোটা থেকে যে ক্লাস করে, আমি নামটা তো বলতে পারছি না, আমার মেসেজ এসেছিল, আমাকে উত্তর দিতে পারিনি। ও এখন ক্লাসে আছে কিনা বলতে পারবো না আমি। আর ওই ব্যান্ডেল হুগলি থেকে যে ছেলে ক্লাস করে, সেও আমাকে এখান থেকে কোশ্চেন করেছিল। আর কারো কোনো কোশ্চেন আছে? তুমি একটা কথা, হ্যাঁ, কে বলছেন? বলুন। কুইকোটা? আচ্ছা, ঝাড়গ্রাম, হ্যাঁ বলো। 5 নাম্বারটা? আচ্ছা, এইটা? হ্যালো এক স্যার। বচনান্ত। স্যার মধুমিতা বলছি। এক বচনান্ত না, অনেক বিশেষ্য পদ ঝাড়গ্রাম এবং থেকে। দ্বিবচনান্ত একাধিক বিশেষ্য পদ বলছি এবং স্যার 5 বহু বচনান্ত নাম্বারটা একটু বিশেষ্য বলে পদের দেবেন? বিশেষণ বহুবচন হয়। খুব সোজা জিনিস। হ্যাঁ। এক বচনান্ত অনেক বিশেষ্য পদ। হ্যাঁ স্যার, হ্যাঁ এটা। ধরো রাম, শ্যাম, যদু, এরা প্রত্যেকেই ভালো। ভালোর জন্য কোন বিশেষ্য প্রয়োগ করবো আমি? তাহলে এক বচন তো দেখো, রাম একটা এক বচন, শ্যাম একটা এক বচন, যদু একটা এক বচন। তাহলে রামটা কি হচ্ছে? প্রথম আর এক বচন হচ্ছে। শ্যাম কি হচ্ছে? প্রথম আর এক বচন হচ্ছে। যদু কি হচ্ছে? প্রথম আর এক বচন হচ্ছে। সবগুলো কি হচ্ছে? পুংলিঙ্গ হচ্ছে। তাহলে এই তিনটা এক বচন যোগ করলে কি হচ্ছে বাবু? বহু বচন হচ্ছে। তাই এদের বিশেষণটা কি হবে? বহু বচন হবে। ধরো রাম, শ্যাম, যদু, এরা সুশীল, তাহলে কি বলবো? রাম, শ্যাম, যদু সুশীলাহা। সেম জিনিস, দ্বিবচনান্ত একাধিক বিশেষ পদ, দ্বিবচনান্ত একাধিক। রাম, শ্যাম, যদু, মধু, মমতা, বহু বচন। সুভাষিনী। তাহলে দেখো, রাম, শ্যাম একসঙ্গে দ্বিবচন প্রয়োগ করলাম, যদু, মধু একসঙ্গে দুটো দ্বিবচন প্রয়োগ করলাম, মোদি, মমতা একসঙ্গে দুটো দ্বিবচন প্রয়োগ করলাম। তাহলে এই ক্ষেত্রে সবাই ভালো বললাম, সবকে ভালো বললাম। তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 2 + 2 + 2 6। মানে এখানে দ্বিবচনের আর কোনো ফ্যাক্টর নেই, সব দ্বিবচন মিশে গিয়ে বহু বচনে রূপান্তরিত হলো। ব্যাপারটা বোঝা গেছে যে কথা বললাম লাস্টে? সবগুলো 2 + 2 + 2 হয়ে গিয়ে সব বহু বচনে রূপান্তরিত হবে। অতএব এদের বিশেষণটা কি হবে তখন? বহু বচনে প্রয়োগ হবে। আর বহু বচন তো বিশেষ্য পদগুলির বিশেষণ তো বহু বচন হবেই হবে। মধুমিতা, কোনো জিজ্ঞাসা আছে এরপর কোনো? আচ্ছা, আর কেউ আছে এখানে? কারো কোনো কোশ্চেন জিজ্ঞাসা আছে? কে বলছো বলো তো? কে বলছো? কে বলছো বলো তো তুমি?
আচ্ছা হুগলি, আচ্ছা তুমি একটা কোশ্চেন পাঠিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমি দেখে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম জানাবো পরে। আরেকটি কোশ্চেন পাঠিয়েছিল, কুইকোটার যে মেয়েটি আমাকে একটা কোশ্চেন না স্যার, পাঠিয়েছিল, বুঝতে পেরেছি আমার এখন সাথে স্যার। দেখা হয়নি, আমি আবার জাস্ট ত্রিধারা থেকে কিছু পাঠিয়েছিলাম। এই পয়েন্টটা তো স্যার 13 নম্বরটা একটু হ্যাঁ। বুঝে দেবেন। 13টা। আমি স্যার অনেক অনেক ভট্টাচার্য, ব্যান্ডেল, হুগলি একজন ওই। একজন আচ্ছা মধুমিতা, তুমি স্যার কোশ্চেনটা ক্লিয়ার আপনাকে, করে নাও, আমি এর হ্যাঁ কোশ্চেনটা বুঝতে পেরে গেছি। আপনাকে, হ্যাঁ তোমার কি কোশ্চেন বলছিলে পাঠিয়ে বলো। দিলাম ওইটা। হুম, হুম। হ্যাঁ স্যার। প্রায় সবগুলো পড়িয়ে দিয়েছিলাম আজকে, না প্রায় পড়ানো হয়নি, হাফ পড়ানো হয়েছিল, বাকিটা পড়াবো আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্যার, স্যার বলছি এই অনুবাদ প্রকরণের কি সব পয়েন্ট গুলো পড়ানো হয়ে গেছিল? হ্যাঁ স্যার ওই এই এই যে কোনটা, না, আমি বলছি স্যার কোনো অনুবাদ কোশ্চেন করা প্রকরণের হয়নি কি তোমাদের, সব পয়েন্ট অফলাইনে গুলো পড়িয়ে পড়ানো হয়ে গেছিল? সেট 3 পর্যন্ত, কিন্তু তোমাদের কোনো কোশ্চেন করানো হয়নি। অফলাইনে হ্যাঁ, সবগুলো 10 করেছি, পর্যন্ত তোমাদের মনে কোনটা করানো হয়নি। হয়েছিল। কোশ্চেনগুলো সব হুম, সলিউশন কালকে তো করবো একসাথে। 13টা ওই জন্য বলছি, আজকে যেটা 13 বলতে তোর পাঠিয়েছি জন্য আর কি। এবার সন্ধ্যায় এটা পাঠিয়েছি। তো তার তো পড়ানোই হয়নি তো এখন। কোশ্চেন দেবো এখন পার ডে, প্রত্যেকদিন সন্ধ্যায় স্যার স্কুলে স্যার বসে বলছি একটি সেট কোশ্চেন করবো, থ্রিটা করানো সন্ধ্যায় ঘরে হয়ে এসে গেছিল? প্রুফ করবো। ঠিক আছে, সেট থ্রিটা? স্কুলে বসে কোশ্চেনটা করবো, ঘরে এসে আমি সন্ধ্যার সময় তোমাকে দেবো কোশ্চেনটা। ওই কোশ্চেনের প্রত্যেক যা পড়াচ্ছি তার উপরে কোশ্চেনটা দেবো, এটা মাথায় রাখবে। দেখো, ঊনবিংশতি হতে সংখ্যাবাচক শব্দগুলি, না এখান থেকে শুরু করি, না এখানে দরকার নেই। এই যে প্রমাণম সরণম কারণম, এটা পড়িয়ে দিয়েছিলাম 10 পর্যন্ত। আচ্ছা, এই জায়গাটা উদ্দেশ্য বিধেয়, এই জায়গাটা খুব একটা বেশি আমার প্রয়োজন নেই। আহ একদম এখানে আছে, ঊনবিংশতি হতে সংখ্যাবাচক শব্দগুলি অজহলিঙ্গ বিশেষণ। এরা নিজলিঙ্গ পরিত্যাগ না করে যে কোনো বিশেষে বিশেষণ রূপে ব্যবহৃত হয়। ঊনবিংশতি জনা, ঊনবিংশতি স্ত্রিয়, ইত্যাদি ইত্যাদি। সোজা কথায় ঊনবিংশতি থেকে সংখ্যাবাচক শব্দগুলো যদি সংস্কৃত ব্যাকরণে দেখো, আমি একটা নোটস আজকে তোমাদেরকে পিডিএফ করে পাঠাবো। এটা আমি পিডিএফ করে তোমাদের কাছে দেবো দেবো করে আমার আসলে পিডিএফ করে দেবো দেবো করে দেবো কি দেবো না ভাবতে ভাবতে দেওয়া হয়নি। কারণ এর লেখাগুলো এত ক্ষুদ্র ক্ষুদ্র, আমি মধ্যখানে একবার নোটসকে প্রিন্ট করবো ভেবেছিলাম, দিয়ে একজন ছাত্রকে আমি দিয়েছিলাম প্রিন্ট করতে। সে লেখা এত ক্ষুদ্র ক্ষুদ্র, সে লেখা ছাত্রকে দেখে এত ক্ষুদ্র লেখা কেউ বুঝতে পারবে না, একে জুম করে আমাকে প্রিন্ট করতে হবে যেমন হয়। এখানে এই জায়গাটার মধ্যে সব সলিউশনটা আছে, তবে এখানে যেটুকু আছে তার মধ্যে বলছি যে ঊনবিংশতি হতে সংখ্যাবাচক শব্দগুলি অজহলিঙ্গ। অজহলিঙ্গের বৈশিষ্ট্য কি? আনচেঞ্জেবল, মানে 19-এর পরবর্তী সংখ্যাগুলো যাই আসুক পরীক্ষায়, এরা নিজ লিঙ্গ পরিত্যাগ না করে যে কোনো বিশেষ্যের বিশেষণে বোঝাবো। ঊনবিংশতি জনা, এখানে বিশেষ্য কোনটা বাবু? জনা। পুংলিঙ্গ প্রথমার বহু বচন, এই 1/3 মানে প্রথমার বহু বচন। তা কিন্তু দেখো ঊনবিংশতি যে সংখ্যাটা, ঊনবিংশতি বাহ্যিকভাবে লেখা হয়, তার কিন্তু কোনো চেঞ্জ হয়নি। অজলিঙ্গ বিশেষণ কি পেয়েছিলাম আমরা একটু আগে, লক্ষ্য করে দেখবে, প্রমাণম সরণম কারণম মূলম পাত্রম অসতম ভজম স্থাবরম প্রভৃতি পদগুলি অজলিঙ্গ বিশেষণ। এই পদগুলি বিশেষ্য রূপে ব্যবহৃত হলেও বিশেষ্যের গুলোতে নিজ লিঙ্গ পরিত্যাগ করে না। সেম জিনিস দেখো এখানে কি হচ্ছে, ঊনবিংশতি থেকে পরবর্তী সংখ্যাগুলো শব্দগুলি অজলিঙ্গ বিশেষণ, এরা যার সঙ্গেই বসুক এদের কোনো চেঞ্জ নাই। তবে হ্যাঁ, কোটি লক্ষ বেশ কিছু শব্দ আছে, মাইলস্টোন শব্দ আছে যেগুলো কিন্তু চেঞ্জ হয়, সেগুলো ওই কোশ্চেনের মধ্যে মধ্যে দেবো। আচ্ছা, ভট্টাচার্য বাবু বুঝতে পারলেন তো কোশ্চেনটা আমার, এই ব্যাপারটা? আচ্ছা, 3 নম্বর পয়েন্ট দেখো, এই অজলিঙ্গ বিশেষণগুলি বিশেষ্য রূপে ব্যবহৃত হয়। এই অজলিঙ্গ বিশেষণগুলি বিশেষ্য রূপে ব্যবহৃত হয়, তখন এদের লিঙ্গ বচন অনুযায়ী এদের সংখ্যাবাচক বিশেষণের লিঙ্গ বচন হয়ে থাকে। এই অজলিঙ্গ বিশেষণগুলি বিশেষ্য রূপেও ব্যবহৃত হয়, তখন এদের লিঙ্গ বচন অনুযায়ী এদের সংখ্যাবাচক হ্যাঁ হ্যাঁ স্যার বিশেষণের পেরেছি, লিঙ্গ বচন ব্যবহার হয়। পেয়েছি দেখো, স্যার। যখন এগুলো অজহলিঙ্গ বিশেষণ হিসেবে প্রয়োগ হচ্ছে তখন একরকম, কিন্তু যখন এগুলো বিশেষ রূপে প্রয়োগ হয়, দেখো একা বিংশতি, এখানে বিংশতি পদটা কিন্তু
বিশেষ্য রূপে প্রয়োগ হয়েছে, বিশেষণ রূপে নয়। কত বিংশতি? একবিংশতি। মানে এখানে একটা হলো বিশেষণ আর এটা হলো বিশেষ্য। ব্যাপারটা বুঝতে পেরেছো? দে বিংশতি, বিংশতিটা কিন্তু এখানে কি বিশেষ্য, তাই তার বিশেষণটা দিয়ে আছে, দেখো লক্ষ্য করো দ্বিবচনে প্রয়োগ হয়েছে। তবে এই জায়গাটা দিয়ে কিছু কোশ্চেন থ্রো করে, এইখান থেকে কোশ্চেন দেয় না। আগে যেমন লম্বা লম্বা অনুবাদ দিত তখন কিছু কিছু লাগতো এই জায়গায়, এখানটা এমন কিছু ভয় ভয় পাওয়ার কারণ নেই জায়গা। পরের যে সূত্র 3 থেকে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এইগুলো হলো বেসিক তোমাদের ব্যাকরণের জায়গা। দেখো এই যে অংশটা আমরা পাচ্ছি, আচ্ছা এই আগে পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই তো? তেরো নাম্বারটা মানে কোনটা গেল বলতো? ঊনবিংশতি। এই দেখো এখানে দুটো প্লট বলছি, দেখো ভালো করে লক্ষ্য করো। 19 থেকে পরবর্তী সংখ্যা। স্যার 13 নম্বরটা আরেকবার বলুন না। এই যে একবিংশতি যেটা বললেন, সেটা আমি বলছি, তো এখানে যেটা দেওয়া আছে শুনবে উম, শ্রবণ করতে হবে। বললাম দুটো। দেখো 19-এর পরবর্তী সংখ্যাকে কি বলছে এবং তারপরে পরবর্তী যে সংখ্যাগুলো আছে, ঊনবিংশতিতে সংখ্যা শব্দগুলি অজলিঙ্গ। এরা নিজ লিঙ্গ পরিত্যাগ করে না, এরা যার ঘাড়ে বসুক যার পিঠে বসুক এরা নিজের মতোই থাকে, আনচেঞ্জেবল। দেখো জনা বর্গের যে দন্তনায়াকার বিসর্গ বসেছে, জনা শব্দের সঙ্গে ঊনবিংশতি সংখ্যাটা বসেছে। জনা শব্দটা কি না, জনা শব্দটা হলো পুংলিঙ্গ, জন শব্দের প্রথমার বহুবচন, মানে পুংলিঙ্গের প্রথমার বহুবচন। কিন্তু ঊনবিংশতি শব্দটা যখন তার সঙ্গে বসছে, এ অজলিঙ্গ বিশেষণের মতো কাজ করছে, এর কোনো চেঞ্জ হচ্ছে না। সেম জিনিস দেখো স্ত্রীয়, স্ত্রী স্ত্রীয় স্ত্রীয় তার সঙ্গে বসছে, কোনো চেঞ্জ হচ্ছে না, সেই ঊনবিংশতি আছে। আবার দেখো ঊনবিংশতি ফলানি, ফলানি তো ক্লিবলিঙ্গ শব্দ, প্রথমার বহুবচন, কিন্তু ঊনবিংশতির কোনো চেঞ্জ নেই। তাহলে দেখো পুংলিঙ্গের সঙ্গে বসেছে বহুবচনে, স্ত্রীলিঙ্গের সঙ্গে বসেছে বহুবচনে, ক্লিবলিঙ্গের সঙ্গে বহুবচনে বসেছে, কিন্তু ঊনবিংশতির কোনো প্রকার কোনো চেঞ্জ নেই। ব্যাপারটা বোঝা গেল এবারে? 13 নম্বর পয়েন্টটা। আচ্ছা এই অজলিঙ্গ বিশেষণগুলি বিশেষ রূপে ব্যবহৃত হয়। দেখো আমি 12 নম্বর পয়েন্টে যেটা পড়ালাম যে অজলিঙ্গ বিশেষণ যখন বিশেষণ রূপে প্রযুক্ত হয়, আর 13 নম্বর পয়েন্টে এসে বলা হচ্ছে অজলিঙ্গ বিশেষণ পদ মানে 19-এর পরবর্তী সংখ্যাগুলো যখন বিশেষ্য রূপে প্রযুক্ত হয়, কি হিসেবে প্রয়োগ হচ্ছে? বিশেষ্য রূপে, মানে এর আগে কোনো না কোনো বিশেষণ থাকবে, তখন এদের লিঙ্গ স্যার বচন অনুযায়ী তারপরেরটা এদের সংখ্যাবাচক বিশেষণের লিঙ্গ বচন হয়ে থাকে। দেখো লেখা আছে এক বিংশতি, তাহলে বিংশতি এখানে কি আছে বাবা? এখানে বিংশতিকে আর অজলিঙ্গ ধরলে হবে না, এখানে বিংশতি বিশেষ্য রূপে প্রযুক্ত হয়েছে, তাই একটাও কিন্তু সেরকম ভাবে প্রয়োগ হয়েছে। দেখো বিংশতি আবার লেখা আছে দ্বিবচনে, তখন কি হচ্ছে বে বিংশতি করছি, কারণটা কি না এখানে দ্বিবচনে হয়েছে তাই দীর্ঘ ইটা হয়েছে এখানটাতে। পঞ্চবিংশতর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। মতি মতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ত্রিনি শতানি। এই জায়গাগুলো একদম খুলে বলবো বাবু, এই জায়গাগুলো খুব একটা ইম্পর্টেন্ট জায়গা নয়। আর কিছু বলবো এর উপরে? বলতে হয় বলে দিচ্ছি, পড়াচ্ছি আলাদা ব্যাপার, কিন্তু এগুলো আহামক ইম্পর্টেন্ট জায়গা নয়, তোমাদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। স্যার এটা কোন শব্দের পরিবর্তন করে হচ্ছে? হ্যাঁ, কোন শব্দ? মতি শব্দ স্যার। মতি, মতি তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ।
আমার কোশ্চেনের সলিউশনে কালকে কোশ্চেন দেবো। স্যার আমি যেটা কালকে বলছিলাম যে কালকে বিংশতিকে কোশ্চেন দেখে দেবো, কালকে কোশ্চেন মানে দেবো আমি। 1 বা 2 এটা কিন্তু 3 কন্টিনিউ যেটা করবে। হচ্ছে এখানে যেটা ইম্পর্টেন্ট আগেও বলে দিচ্ছি, এখনো মানে বলছি, একটা কথা বিংশতিকে বলছি। দেখে 1 ইম্পর্টেন্ট বা জায়গা 2 এইটা। 3 যেটাই বলছি সেটার কি 6 আসছে মানে নাম্বার বিংশত পয়েন্ট, 7 ধরো নাম্বার ধরুন পয়েন্ট, দিল 8 নাম্বার পয়েন্ট, তাহলে বিংশত দেখে আমরা 9 তো নাম্বার পঞ্চবাদক পয়েন্ট, অন্য কিছুও করতে পারি 10 নাম্বার পয়েন্ট। শ্রীনি বা কোশ্চেন চত্বরাদি। পাবেই পাবে এখান থেকে, আমি বলে দিচ্ছি। যেমনই কোশ্চেন হোক, কোশ্চেন পাবেই পাবে এখান থেকে একদম। ওই জন্য, হ্যাঁ আমি পরবর্তী যে সূত্রগুলো আছে একদম হুম, বাচ্চাদের সূত্র, সেগুলো বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকেই জানো। 3 নাম্বার পয়েন্ট, এমন অনেক শব্দ অনুবাদের সময় পাওয়া যায় যেগুলি উপযুক্ত সংস্কৃত প্রতিশব্দ খুঁজে পাওয়া যায় না, যেমন রেডিও, নাশপাতি। এইরকম স্থলে শব্দের পরে ইতি খ্যাত বা ইতি নামক ও ইতি প্রসিদ্ধ এইরূপ যোগ করে অনুবাদ করা হয়। অ্যাকচুয়ালি 3 নাম্বার 4 নাম্বার যে পয়েন্টগুলো পাচ্ছে না, এইগুলো ধাতুরূপের আর কারক বিভক্তির প্রয়োগ দেওয়া আছে, যেগুলো আমাদের সাধারণ অনুবাদের প্রথম ক্ষেত্রে খুব কাজে লাগে। যখন আমরা অনুবাদ প্রথম প্রথম শিখি, আমাদের কারক বিভক্তিটা আমরা যখন মানে সম্পূর্ণভাবে প্রয়োগ করি না, তখন এগুলো খুব কাজে লাগে। এই যে ধরো বলছি যে রেডিও, রেডিও ইতি খ্যাত, রেডিও ইতি নামক, ইতি প্রসিদ্ধ। আমরা একটা সূত্র পড়েছি, মনে করো আমি সেই এইচএস থেকে পড়ে আসছি। ইতি সব দশরথ ইতি নরপতি আসি, ইতি অব্যয় থেকে প্রথম, মানে ইতি দিয়ে আমরা যা ইচ্ছা তাই বসাতে পারি। ঠিক আছে, অ্যাপেল ইতি ফোনও করতে পারি, কোনো অসুবিধা নেই। অ্যাপেল ইতি চলভাস করতে পারি। ঠিক আছে, এইচপি ইতি সংগণকও করতে পারি, কোনো অসুবিধা নেই। মানে অ্যাপেলের তো আর সংস্কৃত হয় না, বা এইচপির তো কোনো আর সংস্কৃত হয় না। এইগুলো সবই হলো দশরথ গোত্রীয়, মানে দশরথ গোত্রীয় মানে আমরা একটা সেই ছোটবেলা থেকে এত পড়ে এসেছি, দশরথ ইতি নরপতি আসি, মানে দশরথ থাকলেই ইতি যেমন বসবে, শুধু ইতিটা দশরথের সঙ্গে নয়, যেটা তোমার কাছে আননো সেই জায়গাতে তুমি ইতি বসাতে পারো। এটা অ্যাকচুয়ালি ইতি শব্দের যোগে বা শব্দের যোগে প্রথমে বিভক্তির উদাহরণ। মানে ইতি অপযোগী প্রথমে যে আমরা পড়েছি না চিরকাল, সেটারই একটা ব্যবহারিক প্রয়োগ এইটা। আচ্ছা, বাংলায় আছে ক্রিয়ার অনুবাদের সময় অস বৃদ বিদ ধাতুর প্রয়োগ হয়। অস থেকে কি হয়, অস্থি, বৃত্ত থেকে বর্ততে, বৃত্ত থেকে বিদ্যতে, বলতে পারছি তো আমরা। আমার একটি ভালো ঘোড়া আছে, মম কষ্টির উত্তম অস্ত্র অস্থি, বিদ্যতে বর্ততে। এগুলো তো ক্রিয়াপদের নর্মাল একদম অনুবাদে, মানে কি বলবো, অ আ, ক খ এর মধ্যে পড়ছে এগুলো। একটি আমার পরিচিত এক ছাত্রী ঝাড়খণ্ডে চাকরি করে। সে আমাকে মাঝে মাঝে, তাদের স্কুলে 5 থেকে সংস্কৃত কম্পালসারি, সে মাঝে মাঝে আমাকে বিভিন্ন অনুবাদ করতে না পারলে আমাকে জিজ্ঞাসা করে। আমি তাকে দেখি তার একটা বড় ব্যারাম হয়ে গেছে, সব কথায় অস্থি যোগ করা, সব কথাতে অস্থি, যা বলবে তাতেই অস্থি। আমি, তুমি এত অস্থি অস্থি করছো, মানে একই জিনিসে তোমার শুনতে খারাপ, তুমি বিদ্যতে বসাও, বর্ততে বসাও। এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন হতে পারে, আমি কোশ্চেনটা তোমাকে কালকে দেবো, তাহলে বুঝতে পারো। কোথাও কিছু আছে বা ছিল বোঝালে সংস্কৃতে অনুবাদ করার সময় সেখানে তত্র ব্যবহার না করে অস্থি বা আসিত ব্যবহার করা হয়। দেয়ার ইজ এ পন্ড ইন দ্য ভিলেজ, অস্থি গ্রামে সরবরাহ। গ্রামে একটি কি ছিল, পুষ্করিণী ছিল। অস্থি বা আসিত বাক্যের প্রথমে বসতে পারে। তোমরা সেই যখন আনসিন গুলো পড়তে মনে করো, আসিত পুরাকালে উমুক নগরী, মনে পড়ছে, সেরকম ব্যাপার এটা। সংখ্যাবাচক বিশেষণ প্রয়োগের নিয়ম কিছুটা জটিল, তাই সংখ্যাটির পর সংখ্যক এই অকারান্ত শব্দটি বসিয়ে সমাস করতে হয়, সহজে অনুবাদ করা যায়। যেমন 100 ছাত্র যাচ্ছে, শত সংখ্যক ছাত্র আগাচ্ছন্তি। এটা দেখো ফাঁকিবাজির নিয়ম, খুব সহজ নিয়ম। 100 ছাত্র যাচ্ছে, তুমি যখন ভাববে শতম হবে না শতানি হবে না, কি করব কি করব কি করব, কনফিউজের মধ্যে পড়বে, সেই কনফিউজ থেকে বাঁচানোর জন্য গিয়ে শত সংখ্যক, এটা পুরো ফাঁকিবাজি দিবার নিয়ম। এখানে যতগুলো নিয়ম দেওয়া আছে না, সোজা কথাই বলছি বাবু, এই 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এগুলো সবই হলো ফাঁকি দিয়ে সঠিক অনুবাদ করার নিয়ম। এগুলো খুব কাজের জিনিস, যারা টিউশনি পড়ে তাদের জন্য আমি বলতে পারি। সমর্থক শব্দের জন্য সমর্থ, পটু, নিপুণ, কুশল, প্রবীণ, ক্ষম, অলম, পর্যাপ্ত প্রভৃতি শব্দ যোগ করা হয়। সে এই কাজ করতে সমস্যা, ইদং কার্যম কর্তুম সমর্থ। তুমি খেতে পারদর্শী, তং খাদিতুম পটু। ঠিক আছে, এই অংশগুলো তোমরা দেখতে পেলে এইভাবে। এরপর দেখো পাচ্ছি কাল, সময়, বেলা প্রভৃতি কালবাচক শব্দের যোগে ধাতুর উত্তরে তুম প্রত্যয় হয়। বিদ্যালয়ে যাওয়ার সময়, বিদ্যালয়ে গন্তুম কাল আয়াম পঠিতুম, সময় আয়াম সৈতুম বেলা ইয়ম। দেখো
এটা তুমুর্থাচ্ছ ভালোবাসার যে সূত্র করেছে তার প্রয়োগ। ওটা এগুলো জানো মোটামুটি সবগুলো। এইটা দেখো, যাকে বিশ্বাস করা হয় বা স্নেহ করা হয়, যার প্রতি প্রসন্ন হওয়া, দয়া বোঝায়, সাধারণত সপ্তমী দিয়ে অনুবাদ করা হয়। জ্ঞানী ব্যক্তি দুর্জনকে বিশ্বাস করে না। তাহলে জ্ঞানী ব্যক্তি কাকে বিশ্বাস করে না? দুর্জনকে। তা দুর্জনের প্রতি অবিশ্বাস বোঝাচ্ছে। দেখো, যার প্রতি অবিশ্বাস তাতে কি বিভক্তি হয়? সপ্তমী। মানে যার প্রতি বিশ্বাস সে হলো আধার, তাতে অধিকরণ সংজ্ঞা লাভ হয়, সে সপ্তমী বিভক্তি হয়। সেম জিনিস, মাতা পুত্রকে ভালোবাসে, কার প্রতি ভালোবাসা বোঝাচ্ছে? পুত্রের প্রতি। সেখানে দেখো কি বিভক্তি হয়েছে? পুত্রে, সপ্তমীর এক বচন। শিক্ষক বুদ্ধিমান ছাত্রের প্রতি প্রসন্ন। শিক্ষক কার প্রতি প্রসন্ন? বুদ্ধিমান ছাত্রের প্রতি। এখানে যার প্রতি, কার প্রতি প্রসন্ন হয়েছে? ছাত্রের প্রতি। তাই ছাত্র এখানে কি বিভক্তি হচ্ছে? ছাত্রের সপ্তমী বিভক্তি হয়েছে। ভালো লোকেরা দরিদ্রদের দয়া করে, দরিদ্রেষু। এটা কি বিভক্তি হয়েছে? সপ্তমীর বহুবচন। ধরো শকুন্তলা দুষ্যন্তকে ভালোবাসেন, এখানে দুষ্যন্ত কি হবে? ভালোবাসার পাত্র, সপ্তমী বিভক্তি হবে। অনেক কিছুই হবে, কিন্তু সপ্তমী দিয়েও প্রয়োগ করা যাবে, এটাই বলে রাখলাম শুধু। মানে সপ্তমী হবে, অন্য কিছু হবে না, এটা বলাও কিন্তু ভুল ধারণা। ইংরেজিতে হেল্প বা সাহায্য ক্রিয়াপদটি থাকলে যাকে সাহায্য করা হয় তাকে ষষ্ঠী দিয়ে অনুবাদ করতে হয়। উই শুড হেল্প দ্য পুয়ার, বয়ং দরিদ্রানাং সাহায্যং কুর্যাম। আচ্ছা, সোজা জিনিস, কোন পদের উপর জোর দেওয়ার জন্য বাংলায় হ্রস্বই থাকে, এই পয়েন্টটা। হ্যাঁ বলো। অবশ্যই, অবশ্যই 100%। আমি বললাম তো, তোমার কি বললাম যে এই যে ধরো দরিদ্রের সু দেখাচ্ছিলাম, বা শকুন্তলা দুষ্যন্তকে ভালোবাসেন, সেখানে দ্বিতীয় হতে পারে সপ্তম, অনেক কিছু হবে। যখন কাল বিভক্তি পড়াবো তখন দেখাবো পরপর ওগুলো, ঠিক আছে? এটা জাস্ট ফাঁকিবাজি দেওয়ার জন্য এই নিয়মগুলো। মানে এই তো সবে সবে অনুবাদ তোমরা শুরু করছো, যাতে তোমাদের সব জায়গায় ক্লিয়ার হয়, তার জন্য এই জায়গাগুলো। এখান থেকে কোশ্চেন যখন দেবো প্রচুর, তখন দেখবে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে স্যার প্রত্যেকটা। বলছি যে ওই হ্যাঁ বলো 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 মাতা বলো বলো। পুত্রকে ভালোবাসেন, মাতা পুত্রং নির্যতি, এটা হবে না? হতে পারে এটা? স্নেহ ধাতু দেখো উত্তম পুরুষের বলে কি হবে? বলে দিচ্ছি, দাঁড়াও, ধরো বই জানি, বলে দিচ্ছি। জানি আমরা পৃথিবীর যদি সবচেয়ে কোনো বাজে কাজ হয়, সেটা হলো অনলাইনে পড়ানো। মানুষ বহু পাপ করলে অনলাইনে পড়ায়, এত বাজে জিনিস, ছি 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 ছি। তাও এই যে স্যার একটু ওই স্নিগ্ধজ্যোতি, আমার বন্ধুস্থানীয় ভাই ছিল বলে আমি পড়াতে বলছি পারছি, কিন্তু স্নিগ্ধজ্যোতি পারলে ওরা উত্তম পড়াতো না। পুরুষে কি হবে স্যার? মানে এগুলো অনেক আছে না, আমি তাই জন্য বই খুলেছি। উল্টা পাল্টা বলবো কেন বাবা, গালিগালাজ করবে একটু করে। সংস্কৃত ব্যাকরণে যেখানটাতে সংশয়, সেখানে বই হাত দাও, দিয়ে বলো, কারণ এ বড় জটিল কুটিল জিনিস। স্নেহ ধাতু পেয়ে গেছি, 198 পেজ। স্নেহ ধাতু দ্বিবাদিগণীয় পরস্ময় পদী। স্নিগ্ধামি, স্নিগ্ধাম, 198 স্নিগ্ধাম ব্যাকরণ কৌমুদী। স্যার। ওই একটা রূপ দেওয়া আছে, 198 স্নেহ ধাতু স্নিগ্ধতি। স্নিগ্ধামি রূপটাই হবে, যেটা বললো এক্ষুনি। এগুলো খুব মানে রেয়ার, এগুলো কাজে লাগে না। হ্যাঁ, এইগুলো খুব একটা রেয়ার, কাজে লাগে না ভাই, খুব একটা। আচ্ছা, আমি তাই এগাচ্ছি একটু। স্যার পেজ নাম্বারটা বলবেন? কারো কোনো জিজ্ঞাসা আছে এটুকু অংশের মধ্যে? কারো কোনো জিজ্ঞাসা আছে এই অংশের মধ্যে আবার? না আমি এগাবো? কেউ কি নেই নাকি? আছে তো? ঠিক আছে ঠিক আছে। কোন পদের উপর জোর দেওয়ার জন্য বাংলায় আমি হ্রস্বই স্নিগ্ধাম, থাকে, স্নিগ্ধাম, তাহলে হ্যাঁ এবো। এটাই তো এই হবে। লাইনটা কিন্তু বাবু খুব ইম্পর্টেন্ট জায়গা। কোন পদের উপর জোর দেওয়ার জন্য বাংলায় হ্রস্বই থাকলে এবো বা হি প্রয়োগ করা হয়। সেই কৃতকার্য হয়েছিল স এব কৃতকার্য বহুব।
তম এব মম মিত্রম, স্বাস্থ্যই শ্রেষ্ঠ সম্পদ, স্বাস্থ্য হি পরমাস সম্পদ। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু গুরুত্ব দিয়ে হ্যাঁ স্যার। পড়বে বাবা। এই যে হি এর প্রয়োগ আর এবর প্রয়োগ, হি এর আছি প্রয়োগ আর স্যার। এবর প্রয়োগ, এটা খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে। আচ্ছা, সেম জিনিস 12 নম্বর পয়েন্ট, আমি তোমাদের সেট 2/2 তে এখান থেকে কোশ্চেন দিয়েছি। আবার গণ, জন, বৃন্দম, সমূহ, বর্গ, কুলম, মন্ডল ইত্যাদি শব্দ যোগে এক বচনে প্রয়োগ করা হয়। ছাত্রেরা যাচ্ছে, ছাত্র গণ গচ্ছতি। দেখো, ছাত্রেরা যাচ্ছে মানে কি বোঝাচ্ছি আমি? বহু বচন বোঝাচ্ছি ছাত্র বাংলাতে, কিন্তু সেখানে ছাত্রের জায়গায় কি করলাম? ছাত্র গণাহা, মানে বোঝালো বহু বচন, প্রয়োগ করলাম এক বচন। তাই ক্রিয়াপত্র কি হলো? তি দিয়ে হলো, গচ্ছতি। সভ্য সময়ে সভ্য সমূহ গচ্ছতি। দেখো বোঝাচ্ছে কি? সেন্স কি বোঝাচ্ছে? বহু বচন, কিন্তু এটা অ্যাকচুয়ালি এক বচন, তাই ক্রিয়াপত্র এক বচনে হয়েছে। 13 নম্বর পয়েন্ট দেখো, অনেক সময় কর্তৃপদের দ্বিবচন বহুবচনের অর্থ ঠিক রেখে এক বচনে পরিণত করা যায়। এক্ষেত্রে কর্তৃকারকের বিশেষণপত্তির সঙ্গে দ্বয়ম, ত্রয়ম, চতুষ্টয়ম, পঞ্চকম প্রভৃতি পদ যোগ করতে পারা যায়। দুটি বালক যাচ্ছে, বালক দ্বয়ম গচ্ছতি। আচ্ছা, বালক দ্বয়ম গচ্ছতি, এই বাক্যটাকে যদি অর্থ ঠিক রেখে চেঞ্জ করতে বলি কি হবে বলতো? বালকদ্বয়ম গচ্ছতি, এই পদটাকে যদি আমি বলি অর্থ ঠিক রেখে বাক্যটি হ্যাঁ, বালক গচ্ছতি, খুব সোজা জিনিস ব্যাপারটা। ক্লাসে আছে এখন অনেকে দেখছি আমি, 36 জন আছে। আচ্ছা, কোন শব্দের সঙ্গে ত, এটা হলো তসিল প্রত্যয় যোগ করা হবে, ঠিক আছে? কোন শব্দের সঙ্গে ত যোগ লাগিয়ে হলে তার পঞ্চমী করা যায়। বিদ্যালয় থেকে বিদ্যালয়ত, বাড়ি থেকে গৃহত, মানে যেটা আমরা বিদ্যালয়াত গৃহাত করছিলাম সেটা ত হচ্ছে, তসিল প্রত্যয় যোগ করতে হচ্ছে, হ্যাঁ। কুলগাছি গ্রাম হইতে কুলগাছি গ্রামতঃ, কোথা থেকে কুতঃ, এখান থেকে ইতঃ, ওখান থেকে ততঃ, এই অংশগুলো পাচ্ছি এগুলো দেখে নেবে। বালকও গচ্ছত। বার অর্থে বাসর বালকও প্রয়োগ, কি গচ্ছত। হয় বললাম? বার অর্থে বাসর। বিভিন্ন বারগুলোর নামগুলো জেনে রাখবে, সংস্কৃত জেনে রাখা উচিত। যারা স্পোকেন সংস্কৃত করে তাদের পক্ষে এটা খুব সহজ, অনেকেই জানে না, তবু বলছি। সোমবারের জন্য সোমবাসর ও চন্দ্রবাসর প্রয়োগ হয়, রবিবারের জন্য অর্কবাসর প্রয়োগ হয়, মঙ্গলবারের জন্য ভৌমবাসর, বুধবারের জন্য পণ্ডিত বাসর, বৃহস্পতিবারের জন্য গুরু বাসর বা বৃহস্পতি বাসর, শুক্রবারের জন্য ভৃগু বাসর, শনিবারের জন্য সৌর বাসর। আর আছে, এই নামগুলো মনে রাখবে, এটা জানা দরকার। সময় বুঝাতে বাদনম প্রয়োগ করা হয়। 2টো বাজে দ্বিবাদনম, 7:30 বাজে সার্ধ চতুর্বাদনম, 5:15 বাজে। দেখো লেখা আছে কিনা 5:15 বাজে। এই যে সপাদ সপ্ত বাদনম, 9:45 বাজে পাদন 10 বাদনম, 10টা বেজে 10, 10 অধিক 10 বাদনম। এই জায়গায় তোমরা পড়লেই বুঝতে পারবে ও কিভাবে সময় ঘড়ির কাঁটার নিয়মগুলো প্রয়োগ হয়। এটা না, সরস্বতী শিশু মন্দিরে যদি কেউ পড়িয়ে থাকো দেখবে, সরস্বতী শিশু মন্দিরের ওই 2, 3, 4 এই কোশ্চেন গুলো দেয়, এই কোন 5-এর দাগ এবং 16-র দাগ। এটা তো খুব বেসিক জিনিস, একদম বেসিক জিনিস। আহ ছেলেমেয়েরা অনেক যে কি বলবো বার্তিক ভাষ্য, অনেক কিছু পড়ে, কিন্তু বেসিক জিনিসে গিয়ে আটকে যায়। তার জন্য দিয়েছিলাম। নাকি এই অর্থে কিলের প্রয়োগ হয়। কিল একটা অব্যয়। আপনি বিদ্যালয়ে যাচ্ছেন নাকি, ভগবান বিদ্যালয় গচ্ছতি কিল, মানে আপনি নাকি বিদ্যালয়ে যাচ্ছেন, এরকম ব্যাপারটা হচ্ছে। জিজ্ঞাসা সূচক বাক্যগুলি সংস্কৃত ভাষায় অনুবাদ করতে গেলে কিম, অপি, কথম, কচিত প্রভৃতি অব্যয়ের প্রয়োগ বাক্যে করতে পারা যায়, কিন্তু কিলটা মোর এন্ড মোর অ্যাপ্রোপ্রিয়েট। বা তুমি প্রয়োগ করতে পারো, কিন্তু কিলটা হলো মোর এন্ড মোর অ্যাপ্রোপ্রিয়েট। আসলে এইগুলো না, যেগুলো আমি পরপর বোঝাচ্ছি, এই যে পরপর দেখো 15, 16, 17, এইগুলো সবই খুব বেসিক লেভেলের জিনিস। যারা স্পোকেন সংস্কৃত সঙ্গে খুব ভালো হয়েছে তারা এগুলো আরো আমার চেয়ে অনেক ভালো বলতে পারে। পড়াশোনাতে চলে যাচ্ছি। জিজ্ঞাসা বাক্যগুলি সংস্কৃত ভাষায় অনুবাদ করতে গেলে কিম, অপি, কথম, কচিত প্রভৃতি অব্যয়ের প্রয়োগ বাক্যে স্যার বলছি, স্যার কিলের জায়গায় স্যার বা ইউজ করতে পারবো? তুমি কি সুখী? কিম সুখী তুম, তুমি কি সুখী হলো? জিজ্ঞাসা বাক্যগুলি সংস্কৃত ভাষায় অনুবাদ করতে গেলে কিম, অপি, কথম, কচিত প্রভৃতি অব্যয়ের প্রয়োগ বাক্যের প্রথমে করতে হয়। আপনি ভালো আছেন, অপি কুশলী ভবান, তুমি কি সুখী? কিং সুখিতম,
কিন্তু সবই দেখবে স্পোকেন সংস্কৃত যারা কোথাও কোনো কোর্স করেছো বা কোথাও শিবির করেছো, তারা আমার চেয়ে ভালো বলতে পারবে। আসলে আমি এই নোটগুলো বানিয়েছিলাম অ্যাপ্রক্সিমেটলি 2007 সালে। সম্ভবত তোমরা তখন স্কুলেও পড়োনি অনেকে হয়তো। মানে তখনই প্রথম এসএসসি পড়ানো শুরু করেছি, তখনের যে কোশ্চেন প্যাটার্নে অনুবাদ থাকতো প্রচুর, সেটাকে বেস করে এই 7, 8 এরকম সালে দিয়ে এটা করেছিলাম এই নোটগুলো। জাতি অর্থাৎ এক দেশ, এক শ্রেণীর সব ব্যক্তি বোঝাতে এরকম হয়। যেমন জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, জীবেষু মানব শ্রেষ্ঠ। জাতি অর্থাৎ এক শ্রেণীর সব ব্যক্তি বোঝাতে এক বচন হয়। দেখো বাক্যটার মধ্যে কি বলছে না, জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। মানে জীব হলো একটা লম্বা প্রাণ, দেখো ঠিক, তার মধ্যে মানব হলো একটা জাতি। তাহলে জীবটা দেখো, জীবেষু নির্ধারণের ষষ্ঠী বা সপ্তমী হলো, কিন্তু মানবটা একটা জাতিকে হয়েছে ওদের এক বছরের প্রয়োগ হয়েছে। এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, অশুদ্ধি সংশোধন মনে রাখবে। 21 নাম্বার, শ্রেণীর ব্যক্তিসমূহ পৃথকভাবে বোঝানো জাতিবাচক শব্দে বহুবচন হয়। শ্রেণীর ব্যক্তিসমূহকে পৃথকভাবে বোঝাতে জাতিবাচক শব্দে বহুবচন হয়। ব্রাহ্মণ পূজনীয়া, পূজনীয়। আচ্ছা ব্রাহ্মণটা কি? মানব জাতির মধ্যে একটা শ্রেণীকে বোঝাচ্ছি, তাহলে কি হবে? ব্রাহ্মণা পূজনীয়া। তাহলে ব্রাহ্মণটা কি করলাম এখানে? প্রথমার বহুবচন প্রয়োগ করলাম। শ্রেণীর ব্যক্তি সমূহকে পৃথকভাবে বোঝাতে জাতিবাচক শব্দে বহুবচন হয়। এগুলো কিন্তু অশুদ্ধি সংশোধন একটু কাজে রাখতে পারে যে কোনো সময়, আমি বারে বারে বলছি। অনেক সময় কর্তৃপদের দ্বিবচন বহুবচন তো ঠিক রেখে এক বচনে প্রয়োগ করা যায়। এক্ষেত্রে কর্তৃকারের বিশেষ পত্তির সঙ্গে দয়ম ত্রয়ম, এটা বললাম তোমার এক্ষুনি। এটা গেল, এটা হয়ে গেছে। দুটি বেলা যাচ্ছে বালকোদ্যান গচ্ছতি, তিনটি বালিকা যাচ্ছে বালকোত্তরম হয়েছে, চারটি বেদ আছে বেদ চতুষ্ট মুষ্টি ইত্যাদিতে। ইংরেজিতে ডাইরেক্ট ও ইনডাইরেক্ট উভয় স্পিচ ব্যবহার হয়ে থাকে। সংস্কৃত অনুবাদের সময় কেবলমাত্র ডাইরেক্ট স্পিচ ব্যবহার করতে হবে। যেমন রান সেইড, কোথাও আছে কোনো ব্যাপার না, এটা কোনো গুরুত্বপূর্ণ না। কোথাও কোনো কিছু ছিল বা আছে বোঝাতে সংস্কৃতে অনুবাদ করার সময় তত্র ব্যবহার না করে অস্তি, এটা আগে পড়েছি, ঠিক আছে? তাহলে এই হলো অনুবাদের বেসিক অংশ। এই বেসিক অংশ জানা থাকলে আমি অনুবাদে অশুদ্ধ সংশোধন যত জায়গা পাবো তোমাদের অসুবিধা হওয়া উচিত নয়। তবু বারে বারে বলছি, এই গোটা 1 নাম্বার পয়েন্টটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। এটা কিছুটা আগের মতো নয় একদম। তারপরে এবো আর হি কোথায় গেল বলো দেখিনি? এই জায়গাটা একটু কাজে লাগে, 9 নাম্বারটা। আর এবো আর হি দিয়ে একটা ছিল, দেখো এই এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। এই অংশগুলো মোটামুটি ভালো করে দেখে রাখবে। আর এগুলো তোমাদের বেসিক আইডিয়া স্ট্রং করার জন্য জেনে রাখা একান্ত প্রয়োজন। কারো কোনো জিজ্ঞাসা আছে এই অংশের মধ্যে? কজন লাইনে আছে দেখি, একবার সাউন্ড খুলে বলো দেখি। সবাই ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গেল সব। ওকে, চেপে যাও, চেপে যাও, চেপে যাও, চেপে যাও, চেপে যাও, চেপে যাও। আচ্ছা, একটু স্পিডে এগাতে হবে। আমি এরপর রামায়ণ শুরু করবো। কোথায় যাব? রামায়ণে। হাই, কিন্তু কৃষ্ণকালী মন্ডলের বই বেরিয়ে গেছে, আমার হাতে এটা কোথায় গেল? স্যার আছি। স্যার আপনি লাইনে? স্যার আছি। আছি স্যার, আছি স্যার। স্যার আমি চেপে আছি। দিয়েছিলাম না, ভালো জিনিস। এটা কৃষ্ণকালী মন্ডলের বইটা আছে, আর অচিন্ত্য কুমার বিশ্বাস না দাসবাবুর বইটি এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা পরে যাচ্ছি। আমার আরেকটা অংশ আছে রামায়ণে, আমি সেখানে যাই। আমার নিজের হাতের লেখা একটা আছে।
ক্লাস বোঝা যাচ্ছে আজকে? বলো। প্রশ্ন প্রশ্ন পুরোপুরি হোয়াটসঅ্যাপে করবে। অনলাইনে প্রশ্ন নিয়ে যেদিন প্রশ্নের আসবে সেদিন বলবে, না আমি একদম এখানে এত চাপ লাগে আমার, কখন শেষ করবো। কি কোশ্চেন দেখি বলো। হুম। হ্যাঁ স্যার। মাতামহী। মাতামহী। না বাবা, আমি তো শুনিনি কখনো। স্যার একটা প্রশ্ন ছিল। এই যে বলছি যে রামায়ণের নোটটা মায়ের দেখতে মা। পাচ্ছ আমার, হ্যাঁ। এখানে অনেক পুরনো ছাত্র আছে, অনেক নতুন ছাত্রী আছে। সবকেই বলছি, বর্তমানে মার্কেটে অনেক বই স্যার বেরিয়েছে। বেশি এই প্রশ্ন নোট নয়, লেখা একটু হয়েছে জাস্ট 2007 একটা থেকে 8 ওয়ার্ডের। সালে। হয়তো কিছু কিছু এডিশন আমি করেছি, জয়েন করেছি, না বলবো না, সময়ের সঙ্গে সঙ্গে। কিন্তু তো বর্তমানে বলছি যে বইগুলো মায়ের বাজারে মাকে চলছে, কি বলা তাতে হয় যা আছে, সংস্কৃতে? আজ থেকে 15 বছর আগে আমি নোটে সবই মায়ের মা লিখেছিলাম। মানে দিদা হচ্ছে আমাদের। মাতামহ বলা হয়, মাতামহ। মাতামহী। হ্যাঁ, মাতামহ। আমি এখানে বিশেষ মাতামহ। কিছু বলবো মাতা না। মাহ বলে কি কিছু এই হয়? নোটটার মধ্যে কি আছে তার সামারি বলবো শুধু, বাকিটা তুমি পড়ে বুঝবে। এবং কি কি কোশ্চেন হয় না হয়, কেমন কোশ্চেন, সেটা আচ্ছা, কালকের এটা একটা কোশ্চেনেই বুঝতে প্রশ্ন পারবে। আছে, মানে কাল জিজ্ঞেস থেকে করতে রামায়ণের পারবো। কোশ্চেন শুরু হবে, এখন চলতেই থাকবে পরের পর। যত আমার পড়া এগাবে, দেখো আজকে যে সেটটা দিয়েছি, সম্ভবত সেট 3, তাতে স্বরান্ত শব্দ আছে, ব্যঞ্জন সন্ধি আছে, স্বরসন্ধি আছে, তার সঙ্গে তোমাকে দিয়েছি দেখবে ধাতুরূপ দিয়েছি, শব্দরূপ দিয়েছি, সব দেওয়া আছে। এই যে আজকে যেটা পড়ালাম, বিসর্গ সন্ধি আর রামায়ণ পড়াবো, এগুলো কিন্তু পরের দিন তোমার জয়েন হবে এর সঙ্গে সঙ্গে, পরের দিন সেটে। দেখো, রামায়ণের যে নোটটা হয়, তুমি যে বই থেকে পড়ো, যেভাবে পড়ো, অনেকে বলবে প্রথমে যে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বই পড়ে করবো আমি। অনেকে বলবে, শুনেই না, আমার বলার সময় লিখবো না, লিখতে মানে এ করবো কিভাবে। একটা মিনিট ধরো, জাস্ট 1 মিনিট। পেনটা কেমন করছি না, বলতো। পেনটা এখানে আছে না, পেন তো নিবো। আমি চালিয়েছি লাস্ট রামায়ণ ছিল। না না না, ওই 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 যেদিকে বলে আছে, ওই 17 হ্যাঁ। না, এটা না, এটা হলো, এইটা হবে, এইটা হবে। তুমি কোন ছিল কোথায়? না, ওটা নেই, না, হ্যাঁ, এইটা, এই যে দেখছি, হ্যাঁ, এইটা। হুম। হ্যাঁ, ওটা আমি এরকম, হুম, ঠিক আছে, একটু ভালো আছে। দেখো, রামায়ণে আমরা যে অসংখ্য বই, ধরো কেউ বলবে যে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বই পড়বো,
কেউ বলবে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বই পড়বো, কেউ বলবে যে দেবকুমার দাসের বই পড়বো, বা কেউ বলবে ধরো তোমার ওই পড়বো, কৃষ্ণকালী মন্ডলের বই পড়বো, কেউ বলবে অচিন্ত্য কুমার দাসের বই পড়বো, কেউ বলবে সংস্কৃত শাখা পড়বো, অনেক অনেক বইয়ের কথা বলবো। কিন্তু তুমি যেখানেই পড়ো, যেভাবেই পড়ো, কোশ্চেন চারটা অংশের মধ্যে হয়। ফার্স্ট হলো কবি, সেকেন্ড হলো রচনার প্রেক্ষাপট, থার্ড হলো ঘটনা, ফোর্থ হলো প্রভাব। তাহলে প্রথমে আমি বললাম কি, দেখো, কবি। এই যে কবি অংশটা যে বললাম, কবি বলতে কি বোঝাচ্ছি, দেখো এখানে আমি অনেকগুলো কথা লিখেছি। প্রথম কোশ্চেন দেখো, খুব ফাস্ট পড়াবো, দেখো 10 থেকে 15 মিনিটের মধ্যে অংশটা শেষ করবো আমি জানি, খুব ফাস্ট পড়াবো। রামায়ণ কথার অর্থ কি, এটাকে বেস করে ধরো রামায়ণ কথার অর্থ কি, মানে রামায়ণ শব্দের ব্যুৎপত্তি কিভাবে আসছে, রামায়ণের সমাজ কি হতে পারে, এই অংশ। রামায়ণ রচনার প্রেক্ষাপট কি, এটা প্রত্যেকেই আমরা জানি যে মহর্ষি বাল্মীকি তিনি রামায়ণ লিখেছিলেন, এবং তিনি কার নির্দেশ লিখেছিলেন, না ব্রহ্মার নির্দেশ লিখেছিলেন। এবং তিনি কার কাছে প্রথম রামায়ণ শুনেছিলেন, না নারদ মুনিকে শুনিয়েছিলেন, তারপর তিনি রামায়ণ লিখেছিলেন। এই অংশগুলো কার নির্দেশে লিখেছিলেন, কার কাছ থেকে শুনেছিলেন বাল্মীকি, আদি কবি কে, কেন আদি কবি তাকে বলা হয়, এই অংশ। এবার রামায়ণের আমি যে তোমাকে বললাম যে রামায়ণের আছে কিনা আর কি কি অংশ, না রামায়ণকে বেশ করে বেশ কিছু কিংবদন্তি আছে, তার সঙ্গে কিছু শ্লোক আছে, যেমন মা নিষাদ প্রতিষ্ঠান যে শ্লোকটা আমরা পাই, বা যাবৎ শাস্ত্রন্তি গিয়ে সহিত মহিত হলে এই শ্লোকগুলো পাচ্ছি। এই শ্লোকগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো মানে এইগুলো থেকে শূন্যস্থান পূরণ দিতে পারে যে কোনো সময়, গতবার এসেছিল কোশ্চেন। এছাড়া রামায়ণের যে স্ট্রাকচার, যেমন এই রামায়ণের কয়টি অধ্যায় আছে, শ্লোক সংখ্যা কত, কারণ বালকান্ডের এটি মানে যে শ্লোক অনুযায়ী রামায়ণের সর্গ সংখ্যা আছে 500 এবং শ্লোক সংখ্যা হলো 24,000, কিন্তু বর্তমানে প্রাপ্ত গ্রন্থগুলি অনুযায়ী রামায়ণের সর্গ সংখ্যা 661। এবার ওই রামায়ণের যে 24,000 শ্লোক থাকার জন্য চতুর্বিংশতি সাহসী সংহিতা বলা হচ্ছে। এই যে চতুর্বিংশতি সাহসী সংহিতা, যখনই কোনো কিছুর সঙ্গে এই সংহিতা নামটা যোগ হয়ে যায় না, তখন সেটা বলে বৈদিক পরম্পরার নাম। দেখবে রামকৃষ্ণ মিশনে যারা এই যে মহারাজরা থাকে, তাদের নামে নিচে দেখবে আহ অমুক নন্দ, তমুক নন্দ, সরনানন্দ, গৌতমানন্দ, বিভিন্ন নাম থাকে। এই নন্দ নামটা কেন আসে, না এটা রামকৃষ্ণ মিশনের পরম্পরা। তেমনি বৈদিক যুগে যে নামগুলো হতো, যেমন ঋক সংহিতা, যজুর সংহিতা, তেমন এই যে রামায়ণটাকে যখন চতুর্বিংশতি সাহস্রী সংহিতা বলা হচ্ছে, তখন এটা হচ্ছে বৈদিক পরম্পরায় রামায়ণ কি নামে পরিচিত, না চতুর্বিংশতি সাহস্রী সংহিতা নামে পরিচিত। এই হলো এই নামটা, এটাই হলো চতুর্বিংশতি মানে কি, 24,000। চতুর্বিংশতি মানে 24, সহস্রী মানে হাজার, সংহিতা 24,000 শ্লোক আছে বলে নামটা হচ্ছে। এবং এটা এই নামটা কি, এটা হলো বৈদিক পরম্পরায় রামায়ণকে এই নামে বলা হতো। কে 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 কোন কাব্য লিখে আদিকবি হয়েছিলেন সেটা বুঝতেই পারছো, বাল্মীকি হয়েছিলেন। এর সম্বন্ধে যে কথাগুলো লেখা আছে এখানে কিন্তু প্রত্যেক গুরুত্ব দিয়ে পড়বে, অনেক বই ঘেটে ঘেটে করা এগুলো, একটা একটা বই ঘেটে লেখা নয়, টুকে দেওয়া নয় কোনো বই থেকে। বাল্মীকি রামায়ণ অন্য কি নামে পরিচিত, বাল্মীকি রামায়ণ যে অন্য নামগুলো আছে দেখো, রামচরিত, সীতাচরিত, রঘুবীর চরিত, রঘুবংশ চরিত, পৌলস্তবক প্রভৃতি বিভিন্ন নামে পরিচিত। এই নামগুলো প্রত্যেকটা মনে রাখবে। আর এখন যে বই এসছে আমাদের অচিন্ত্য কুমার দাস নয়, সম্ভবত কৃষ্ণকালী মন্ডলের বই, আরো 2-3টা নাম এক্সট্রা আছে, দেখে নেবে এখানে। বৈদিক পরম্পরা যে রামায়ণ কি নামে পরিচিত, এই দেখো, যেটা এক্ষুনি বলছিলাম, চতুর্বিংশতি সাহসী সংহিতা।
বাল্মীকি রামায়ণকে কি জাতীয় রচনার উল্লেখ করেছেন? রামায়ণকার স্বয়ং তার রচনাকে সংহিতা, আখ্যান, পুরাবৃত্ত, ইতিহাস ও কাব্য বলে উল্লেখ করেছেন। এই কোশ্চেনটা 2008 বা 9 সালে, তখন তো লিখিত পরীক্ষা হতো একদম কোশ্চেন, এইরকম কোশ্চেনটা এসেছিল। রামায়ণের উৎস কি? যা লেখা আছে ঋগ্বেদের সংবাদ সূক্ত, আখ্যান সূক্ত, দানস্তুতি, নানাশংসী এবং অথর্ববেদের কুন্তার সূক্ত রয়েছে, যেগুলি রামায়ণের আছে। রামায়ণের শ্লোকের উৎপত্তি সম্পর্কে যেটা আছে বুঝতেই পারছো। এই শ্লোকটা অবশ্যই মনে রাখতে হবে, এবং উৎপত্তিটা কোথায় আছে, ব্যাপারটা কোন কাণ্ডে আছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। তারপরে দেখো চলে যাচ্ছি আমি, ধ্রুপদী সংস্কৃত সাহিত্যের প্রথম শ্লোক কোনটা? এই যে মা নিষাদ প্রতিষ্ঠান তমকম শাশ্বতী সমা, এই শ্লোকটা থেকে গতবারের পরীক্ষাটা কোশ্চেন এসেছিল, এই জায়গাটাকে ফাঁকা দিয়ে দিয়েছিল, এই শাশ্বতী পত্রকে ফাঁকা দিয়ে দিয়েছিল, বা কোনো একটা যদি ভুল হয় তাহলে এই পাশে একটা কোনো পথ ফাঁকা দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল শূন্যস্থান উপযুক্ত শূন্যস্থান পূরণ করো। ফলে এই শ্লোকগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। ধরো একটা কোনো কারণে বললো যে এই মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমাজ যৎ ক্রৌঞ্চমিত না দেখমবধি কামমোহিতম, এই শ্লোকটির মধ্যে দিয়ে কি বার্তা প্রেরণ করা হচ্ছে? অহিংসা, না পরিবেশ চেতনা, না পশু প্রেম, না অল অফ দিস? কোনটা হবে বলো তো? কেন? বুঝিয়ে দাও আমাকে, বলে দেবে অল অফ দিস, কারণটা লজিক সহ বুঝিয়ে দিতে হবে। দেখো ফার্স্টলি, বললাম কি, প্রথম অপশন বললাম যে এই মা নিষাদ প্রতিষ্ঠান তমকম শাশ্বতী সমাজ যৎ ক্রৌঞ্চমিত না হ্যাঁ, দেখমবধি কামমোহিত, শূন্যস্থান এই পূরণ শ্লোকটার ছিল। মধ্যে দিয়ে কি কি বার্তা আসছে? ফার্স্টলি বললাম আমি পরিবেশ চেতনা, সেকেন্ডলি বললাম যে পশু প্রেম, থার্ডলি বললাম অহিংসা, না আর ফোর্থলি বললাম অল অফ দিস। দেখো সব মিলিয়ে এসছে। অহিংসা তো অবশ্যই, একটা প্রাণীকে হত্যা করা হচ্ছে যার প্রতি কেউ কঠোরভাবে বাক্য প্রয়োগ করছে, অর্থাৎ এটা হিংসার বিরুদ্ধে, এটা অহিংসা। একটা পক্ষীকে হত্যা করা হচ্ছে যার জন্য তিনি বিরক্ত হচ্ছেন, তাই এটা পশু প্রেম। থার্ডলি যেটা বললাম সেটা হলো যে কি, অল অফ না দিস। পরিবেশ চেতনা। আচ্ছা, বন্যপ্রাণী সংরক্ষণ জিনিসটা আজকাল দিনে খুব দেখা যায়, অপশন গুলো আরেকবার পরিবেশ বলবেন? দিবস ইত্যাদি প্রোগ্রামে দেখতে পাই। তাহলে ভেবে দেখো, এই পশু জায়গাটার দুজন মধ্যে পাখি, কি দুটো আমরা পাখি। বন্যপ্রাণী সংরক্ষণ বা পশু প্রেম ব্যাপারটা দেখাইনি? বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ভাবতে হবে। রামায়ণের ঐতিহ্যবাহী শ্লোক কোনটি? এই শ্লোক মুখস্থ রাখবে, কোথায় শূন্যস্থান পূরণ করতে দিয়ে দিবেন তখন বলতে পারবো না বাবা। কোনটা বলো? অহিংসা, অহিংসা। আমি কালকে এই কোশ্চেনটা টুকে দেবো তোমাকে, চিন্তা নেই। আমি নিজে এই কোশ্চেনটার সম্মুখীন হয়েছিলাম একটা পরীক্ষায়, যে রামায়ণের মধ্যে পরিবেশ চেতনামূলক শ্লোক কোনটি, আমি নিজে চমকে গেছিলাম। তবে উত্তরটা কিন্তু আমাকে একটু, উনি যে যিনি এক্সপার্ট ছিলেন তিনি আমাকে ধরিয়ে দিতে, আমি বুঝে দিলাম, বলে দিয়েছিলাম উত্তর। আমাদের দেখবে একটা ধারণা যে পরিবেশ মানেই শকুন্তলার চতুর্থ অঙ্ক, ভুল ধারণা, সব জায়গায় সংস্কৃতে পরিবেশ লুকিয়ে চল বলবো। রামায়ণের কোন ভাষায় রচিত? লৌকিক সংস্কৃত ভাষায় রচিত। রামায়ণ জনপ্রিয় এটা বুঝতেই পারছো, দেখে নেবে প্রত্যেকটা কোশ্চেন। আচ্ছা, বাল্মীকি কবির পরিচয় আর দাও। ওই তিনটে এ, পয়েন্ট একবার একটু বলুন। এগুলো আর বলবো না, এগুলো দেখে নেবে প্রত্যেকে, পড়ে নেবে যে এগুলো। পরিবেশ চেতনা আচ্ছা, আর পশু প্রেম, রাম আর একটা শব্দের কি অর্থ বললেন? কি? টু মাচ ইম্পর্টেন্ট, টু মাচ ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট, টু মাচ ইম্পর্টেন্ট। এটা যারা ওই বিভিন্ন বিহার টিহারের পরীক্ষা দিচ্ছে না, তাদের জন্য খুব কাজে লাগবে, আমি বলে দিচ্ছি। তিলক টিকায় বলা হয়েছে যোগীরা যাতে আনন্দ পান তিনি হলেন রাম। মানে যোগীরা, যিনি যোগী, মানে এখানে যোগী বলতে বলা হচ্ছে যিনি সর্বত্যাগী হিমালয়ে গিয়ে যোগ সাধনা করছেন। যোগীরা যাতে আনন্দ পান তিনি হলেন রাম, মানে পরমানন্দ। বুঝতে পারছো? আবার দেখো, ভূষণ টিকায় বলা হয়েছে গুণরাজি দ্বারা যিনি সকলকে আনন্দ দেন তিনি হলেন রাম। আর শিরোমণি টিকায় বলা হয়েছে অপরিমিত দান অথবা কর্ম, ভক্তি, জ্ঞান যোগীরা যেখানে আনন্দ পান প্রীতি লাভ করেন তিনি হলেন রাম। তাহলে রাম শব্দের তিনটা অর্থ আমরা এখানে পেলাম, এই তিনটা অর্থ ভালো করে পড়ে রাখবে। কে কাকে কে কাকে কোন ছন্দের রামায়ণ নির্দেশ দিয়েছিলেন? দেবর্ষি নারদ বাল্মীকিকে অনুষ্ঠুপ ছন্দের রামায়ণ নির্দেশ দিয়েছিলেন। তাহলে রামায়ণের রচনার নির্দেশ দিয়েছিলেন কে?
বাল্মীকিকে দিয়েছিলেন নারদ। আর কার অনুরোধে তিনি লিখেছিলেন? ব্রহ্মার আদেশে বা নির্দেশে। গায়ত্রী মন্ত্রের সঙ্গে রামায়ণের কি সম্বন্ধ আছে? দেখবে গায়ত্রী মন্ত্র ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এখানে 24টি অক্ষর আছে অ্যাকচুয়ালি। এই 24টি অক্ষরের 1 2 3 4 করে যদি সাজিয়ে নাও 1 থেকে 24 পর্যন্ত, রামায়ণে যে 24,000 শ্লোক আছে, মানে 1 নাম্বার শ্লোকটা বলো। ব্রহ্মার আদেশে হবে। না, দেখো ব্যাপারটা খুলে বলি। মানে আসলে অনলাইনে ততদিন বলা যায় না, নইলে অফলাইনে হলে বলে দিতাম খুব ক্লিয়ার ভাবে। রামচন্দ্রকে কি বলা হয় হিন্দু সনাতন পরম্পরা অনুযায়ী? পরম ব্রহ্ম, মানে অর্থাৎ বিষ্ণুর অবতার। বিষ্ণুর অপর অপর রূপ কি? নারায়ণ। নারায়ণের সঙ্গে কে সহচর ছিলেন? নারদ। ঠিক আছে, নারায়ণের সহচর কে ছিলেন? নারদ ছিলেন। ব্রহ্মা ব্রহ্মা একটা ছদ্মবেশে এলেন এবং স্যার ওই দস্যুর নাম কি ছিল? স্যার বলছি রত্নাকর। যে ওখানে যে বললেন মানে রত্নাকর কার নামটার মধ্যে অনেক আদেশে কিছু লুকিয়ে আছে। রামায়ণ লেখা রত্নাকরকে হয়েছিল, এসে তাহলে তো বাল্মীকির আদেশে, ভাবালেন যে তার মধ্যে সরি, এই বিশেষ কবিতাটা একটু লুকিয়ে আছে। ব্রহ্মার আদেশে হবে না এবং নারদের তিনি আদেশে? ধ্যানে বসলেন, তখন সেই দস্যু হ্যাঁ, রত্নাকর ব্রহ্মার এবং তিনি আদেশে আর উপলব্ধি নারদের করলেন যে উপদেশে কে তো। কি ব্যাপারটা তিনি উপলব্ধি করলেন। তারপর তিনি নারদের কাছ থেকে শুনলেন যে রামের উপাখ্যান। নারদের কাছ থেকে শুনলেন যে পরম পুরুষ রামের উপাখ্যান। নারদের কাছ থেকে শুনলেন পরম পুরুষ রামের উপাখ্যান। আগে তো তিনি শুনবেন রাম কে ছিলেন না কি ছিলেন, শুনলেন। তারপরে ব্রহ্মা বললেন যে তুমি নারদের কাছ থেকে যার সম্বন্ধে শুনেছ তিনি হলেন রাম, তিনি হলেন নারায়ণ, তিনি হলেন বিষ্ণু। তুমি তাকে কেন্দ্র করে একটি মহাকাব্য বা একটা কাব্য লেখো, এবং সেটাই হলো রামায়ণ। ব্যাপারটা বোঝা গেল এবারে? আচ্ছা, রামায়ণের কটি পাঠকের পরে টু মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, এরপরে চলে আসছি আমি। হ্যাঁ, এখানে একটা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে বলতে বেরিয়ে চলে গেছিলাম। গায়ত্রী মন্ত্রের সঙ্গে রামায়ণের কি সম্বন্ধ আছে? না, গায়ত্রী মন্ত্রে 24টি অক্ষর আছে। রামায়ণের রামায়ণের 24,000 শ্লোক আছে। তাই প্রত্যেক হাজার, মানে যখন শুরু হচ্ছে গায়ত্রী মন্ত্রের প্রত্যেকটি হাজারে যে যা যা সিকোয়েন্স, সেই অনুযায়ী এটা কিন্তু এগোচ্ছে, শ্লোকগুলো হচ্ছে। আর রামায়ণের কটি পাঠভেদ খুব ভালোভাবে পড়বে। আচ্ছা, কেমন ভাবে রামায়ণ রচনার সূত্রপাত দেখে নেবে, এখানে পড়ে নেবে। এগুলো তো তোমাদেরকে বলার জায়গা নেই কিছু। রামায়ণ কেমন ধরনের রচনা এটাও কিছু বলার জায়গা নেই। রামায়ণ রচনাকাল কি এটা দেখবে, এগুলো ওই কোন সময় লেখা হয়েছিল রামায়ণ। মূলত রামায়ণ কোন যুগে, এই যে ঐতিহ্য অনুযায়ী রামায়ণ কোন যুগে রচিত, এইটাই কিন্তু এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। ত্রেতা যুগে রামায়ণ হ্যাঁ লেখা স্যার। হয়েছিল, এটা মনে রাখবে। রামায়ণ কোন সভ্যতা বর্ণিত আছে? রামায়ণের দক্ষিণ ভারত দুটি সভ্যতা, একটি উত্তর ভারতের বানর সভ্যতা। আর সোজা কথায় দেখবে রামায়ণে দুটো সভ্যতার মধ্যে দ্বন্দ্ব আছে। একটা হলো যে রামচন্দ্রকে দেখানো হচ্ছে অযোধ্যার অধিবাসী, মানে নর্থার্ন ইন্ডিয়া, যেখানে আর্য সভ্যতার মানুষের আগমন বা আর্য উন্নত শ্রেণীর মানুষ বাস করে। আর তার সঙ্গে কার মিত্রতা হচ্ছে? না, দক্ষিণ ভারতের পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাট পর্বতে যে বানর কুল আছে তার সঙ্গে মিত্রতা হচ্ছে, মানে আর্যর সঙ্গে অনার্যের মিট হচ্ছে। এবং তারপরে আরো ঘোরতর অনার্য যেটা আছে, রাক্ষস কুল, তাকে ধ্বংস করা হচ্ছে। মানে এই দুটো অংশ দেখানো হয়েছে, আর্য এবং অনার্যদের মধ্যে কি জিনিস দেখানো হয়েছে এখানে। বাল্মীকির অন্য নাম কি? আদিকবি, ভার্গব, প্রচেতস ইত্যাদি আছে। আচ্ছা, কালিদাসের কোন রচনায় তেমন ভাবে বাল্মীকির উল্লেখ আছে? কালিদাসের রঘুবংশমের উল্লেখ আছে। এগুলো দেখে নেবে, এগুলো আর পড়ানোর কোনো জায়গা নেই। আচ্ছা, কাব্য সৌন্দর্যে রামায়ণের কোন কাণ্ড শ্রেষ্ঠ? পঞ্চম কাণ্ড। কেমন ভাবে রামায়ণ রচনার সূত্রপাত বলে দিলাম একটু আগে। রামায়ণ কেমন ধরনের রচনা বলা হয়েছে? রামায়ণ রচনাকাল কি? এগুলো বলা হয়ে গেল প্রত্যেকটা। রামায়ণের কোন কাণ্ডে বাল্মীকি স্বয়ং একটি চরিত্র? উত্তরকাণ্ডে কবি স্বয়ং ভগবান বাল্মীকি নামান্তরে ভার্গব অথবা প্রচেতার দশম পুত্রকে আত্মপরিচয় দিয়েছেন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। প্রচেতার দশম পুত্র কে? বাল্মীকি। ভার্গব কে? বাল্মীকি। প্রচেতার দশম পুত্রকে রামায়ণ কোন কাণ্ডে দেখা যায়? উত্তরকাণ্ডে। কারো কোনো জিজ্ঞাসা আছে এই অংশের মধ্যে? আগে নোটটা পড়ো, আমি এত কোশ্চেন দেবো, পড়া না হলেও মুখস্থ হয়ে যাবে কোশ্চেন উত্তর খুঁজতে খুঁজতে। রামায়ণকে কেন এশিয়ার মহাকাব্য বলা হয়?
কিছু বলবো না এখানটা, এর উপরে অনেক বই আছে, দেখে নেবে আবার শুধুমাত্র। মানে অ্যাকচুয়ালি এশিয়ার যে দেশগুলো আছে, ভারত থেকে আরম্ভ করে নেপাল, ভুটান, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা বা আরো আশেপাশে যে দেশগুলো আছে, সবগুলো দেশেই কিন্তু রামায়ণের একটা সামাজিক প্রভাব আছে। এবং রামায়ণ সেই দেশের যেটা তাদের মাতৃভাষা বা তাদের যেটা লোকাল ভাষা, সেই ভাষায় রচিত হয়েছে। তাই বলা হয় যে রামায়ণ একটা এমন মহাকাব্য যেটা প্রাচীন কাল থেকে, যখন যোগাযোগ বা এই টাইপের কানেক্টিভিটি ছিল না ম্যান টু ম্যান, তখন থেকেই রামায়ণ কিন্তু মানুষের মধ্যে বিরাট প্রভাব ফেলে দিয়েছে। এই জন্য রামায়ণকে বলা হচ্ছে এশিয়ার মহাকাব্য, যদি এশিয়ার প্রত্যেকটি দেশের মধ্যে এর কিন্তু প্রভাব আছে। আর দুর্ভাগ্যবশত এখন রামায়ণ হয়ে গেছে বিজেপির মহাকাব্য, কি করবো আর। দশরথের 3 মহিষী কারা এবং তাদের পুত্রের নাম কি কি, এটা বুঝতেই পারছি। এটা তো মানে ঘটনাকে বেস করে কোশ্চেন। দশরথ কোথায় রাজত্ব করতেন, সীতার পিতা কে, এইসব ভরত শত্রুঘ্নের স্ত্রীর নাম কি, এগুলো মানে চরিত্রকে বেস করে কোশ্চেন, পড়ে নেবে তোমরা, হ্যাঁ। রামায়ণের নামধারী অন্যান্য গ্রন্থ কি কি, এটা দেখে নেবে এই জায়গাটা। আর রামায়ণের প্রক্ষিপ্ত অংশগুলি এবং কেন, এই জায়গাটা দেখে নেবে। তো বাংলাদেশের রামায়ণ কি নামে পরিচিত, প্রথম বাংলা ভাষায় কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন, চন্দ্রাবতী দেবী। জীবনে আসবে না, তবু করে দেখে রাখবে। রামায়ণের ছন্দ কি অনুষ্টুপ, টু মাচ ইম্পর্টেন্ট। রামায়ণের মূল ভাগ কি, করুন। রামায়ণের বৃহত্তম কাণ্ড কি, যুদ্ধকাণ্ড বা লঙ্কা কাণ্ড। এবং রামায়ণের সবচেয়ে সুন্দর কাণ্ড কোনটি, বা সুন্দরকাণ্ড। ঠিক আছে, সুন্দরকাণ্ড বলতে রামায়ণের কাব্য সৌন্দর্য দিক থেকে কোন কাণ্ডটি শ্রেষ্ঠ, না সুন্দরকাণ্ড। এই 4টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যা বললাম। রামায়ণের ছন্দ, মূল রস এবং বৃহত্তম কাণ্ড। ঠিক আছে। রামায়ণের প্রভাবিত সংস্কৃত সাহিত্য, একটি লাইন একটি নাম বাদ দেবে না, তাহলেই বললে। একটি লাইন বাদ দেবে না, বারে বারে বলছি, যারা লাইনে আছো, আমি জানি না কজন আছো। এই প্রতিমা নাটক, অভিষেক নাটক, কুন্দমালা, আশ্চর্যচূড়ামণি, যা আছে প্রত্যেকটা নাটক, নাটকের নাম, নাট্যকারের নাম, অঙ্ক সংখ্যা যতগুলো পেজ টুকে দেওয়া আছে, ঠিক আছে, সবগুলো পড়বে, সবগুলো একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কারণ এখান থেকে কোশ্চেন 100 নয় 200% থাকবে। রামায়ণ প্রভাবিত মহাকাব্য যেগুলো দেখতে পাচ্ছ, এই নামগুলো একটি যেন বাদ না যায়, সবগুলো যেন হয়। ঠিক আছে। রামায়ণ প্রভাবিত চম্পু কাব্যের নাম অবশ্যই পড়বে। আরো কিছু চম্পু কাব্য আছে, যেটা দেখবে বর্তমানে অচিন্ত্য কুমার দাস নাম বিশ্বাস, তার বই আছে কিছু। আর কৃষ্ণকালী মন্ডলের বই আছে, আমি দুটো লিখেছিলাম তখন। আরো আছে। প্রাদেশিক ভাষায় ভারতের বাংলা ভাষায় রামায়ণ নাম কি, কৃত্তিবাসী রামায়ণ, অষ্টমী ভাষায় গীত রামায়ণ, উড়িয়া ভাষায় এই প্রাদেশিক ভাষায় আমাদের পড়তে হবে। সেম জিনিস বৌদ্ধ সাহিত্যে কি রামায়ণের নাম, জৈন সাহিত্যে রামায়ণের কি নাম, হলো রামায়ণের টিকাসমূহ নামগুলো প্রত্যেকটা দেখতে হবে। ঠিক আছে। এবার রামায়ণের বিভিন্ন কাণ্ডে বর্ণিত ঘটনা, টু মাচ ইম্পর্টেন্ট। বালকাণ্ডে কি কি ঘটনা ইম্পর্টেন্ট দেখা যায়, দেখো, মহর্ষি বাল্মীকি, দেবর্ষি নারদের রামচরিত বর্ণনা, রামায়ণের পাঠের ফল, অযোধ্যার বর্ণনা, বাল্মীকি কর্তৃক রামায়ণ রচনা, দশরথের অষ্টমেধ, উচ্চষ্টিযজ্ঞ ইত্যাদি অংশগুলো এখানে কোশ্চেন যতক্ষণ না দিচ্ছি বুঝতে পারবে না। গোটা রামায়ণটা কি হয়েছে সিকুয়েন্স, সব ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে যে ঘটনাগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন হয়, এখান থেকে নেটেও কোশ্চেন দিত, এই জায়গাগুলো তোমরা দেখে নেবে। এই হলো রামায়ণের উপাখ্যান, শেষ হয়ে গেল আমার। আর কিছু বলার আমার জায়গা নেই। রামায়ণ সম্বন্ধে তোমরা নিজের বাড়িতে পড়বে। আজকের ক্লাস এখানে এই মতো শেষ। 1.5 ঘন্টা অনলাইন ক্লাস, পাগলা হয়ে যাবে পড়াতে গেলে। কারো কোনো জিজ্ঞাসা আছে?